বাবা, দূর ছাই, ভালোই লাগছে না কিছু। এবছর কি রকম ব্যাককেলে গরম পড়েছে। ও মন্ত্রী, এইরকম গরম পড়ার কারণ কি বলতে পারো? এবার আমের ফলন খুব ভালো হবে। দূর দূর, তোমাকে বললাম গরম কেন পড়েছে, আর তুমি বললে আমের ফলন ভালো হবে। এটা সত্যি মহারাজ যে আমের ফলন ভালো হলে সে বছর গরম পড়বে। তার মানে আমের সাথে ঘামের একটা মিল আছে। ঘাম না হয় সহ্য করা গেল, কিন্তু ঘামের সাথে যে বিদঘুটে গন্ধ, সেটা দূর করা যায় কি করে? আগে মহারাজ গায়ে আতর ছড়িয়ে দিন। আমি যেমন আতর মেখে রাজসভায় আসি। ও, এই বিদঘুটে গন্ধটা তোমার শরীর থেকেই আসছে। ঠিক যেন পাখির গায়ের গন্ধ। গন্ধমুশিক। গোপাল, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি সব সময় কিছু না কিছু বলে সবার সামনে আমাকে ছোট করার চেষ্টা করো। ভুলে যেও না আমি এ রাজ্যের মন্ত্রী। এই চুপ করো তো মন্ত্রী, এই প্যাচ প্যাচে গরমে আর ঘামের গন্ধে তো মন এমনিতেই বেজায় বেজার হয়ে রয়েছে, তার মধ্যে তুমি আর কাঁদুনি গিয়েও না। ও বিজ্ঞানী, কি করে এই ঘামের পচা প্যাচ প্যাচে গন্ধকে দূর করা যায় সেটা ভাবো না। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি আজ থেকেই ভাবতে শুরু করছি। কিছুদিনের মধ্যেই একটা কিছু আবিষ্কার করে নেব। কিছুদিন মানে? না না না, আমি তোমাকে আজকে রাতটা দেব, কাল আমাকে এই গন্ধ নিবারণের উপায় দিতে হবে। তাই হবে মহারাজ, তাই হবে। তোমার উপর আমরা সবাই নির্ভর করে আছি বিজ্ঞানী। এই দুঃসহ গরমের ঘাম আর ঘামের গন্ধ চিরতরে দূর করে দাও, তবেই মহারাজের শান্তি, আর তার সাথে আমাদেরও শান্তি। গরমের ঘাম দূর করতে পারবো না, তবে শরীরে ঘাম যে গন্ধের সৃষ্টি করে সেটা দূর করতে পারবো আশা করি। ব্যাস ব্যাস, তাতেই হবে। তাড়াতাড়ি ভাত বাড়ো গিন্নি, আমি চট করে ডুব দিয়ে আসি। কি বিচ্ছিরি গরম পড়েছে, সারা শরীর প্যাচ 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 করছে। ঘামের গন্ধ দূর হবে বিজ্ঞানী ভাবছে, আর তাই তো সকাল সকাল রাজসভায় যাচ্ছে গিন্নি। মা তাই? তাহলে তো খুব ভালো হয়। গরমকালে সব ভালো, শুধু এই বিকেল ঘামের গন্ধ ছাড়া। আমি ভাত বাড়ছি গো, তুমি ডুব লাগিয়ে এসো। জোরে 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 নাড়ো, শরীরে যেন ঘাম জমতে না পারে। একটা উপায় আছে মহারাজ, এই ঘামমুক্ত গরমকাল কাটানো। কাল সারা রাত ধরে ভেবেছি, কেবল ভেবেই চলেছি। ভেবে ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি, বলবো মহারাজ? আর বলবেন না, এখন আমরা বিজ্ঞানীর কাছ থেকে শুনবো পচা ঘামের গন্ধ দূর করবার উপায়। হ্যাঁ বিজ্ঞানী, তুমি বলো তো, এই রাজসভা কি করে মনোমুগ্ধকর গন্ধে ভরে যাবে? মহারাজ, আমার কাছে এমন একটি জিনিস আছে যেটা মাখলে সারা শরীর স্নিগ্ধ গোলাপের গন্ধে ভরে যাবে। হ্যাঁ, শরীর স্নিগ্ধ হলেই মন স্নিগ্ধ, আর সারা শরীর দিয়ে মিষ্টি গন্ধ বের হলেই রাজসভাও মিষ্টি গন্ধে ভরে উঠবে। বাহ 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 বাহ, তুমি ধন্য বিজ্ঞানী। তা এই বস্তুটিকে কি বলবো বলো তো বিজ্ঞানী? এই বস্তুটি হলো গোলাপ ফুলের পাপড়ির নির্যাস দিয়ে তৈরি সাবান। স্নানের সময় জলের সাথে মিশিয়ে শরীরে ঢালুন, দেখবেন মন জুড়িয়ে যাবে। এই শুধু একটাই ফুলের নির্যাস আছে? না মহারাজ, আছে 3টি ফুলের নির্যাস, গোলাপ, বেল আর জুঁই। কিন্তু একটা সতর্কবার্তা আছে মহারাজ এই সাবান জল সম্পর্কে। সেটা আবার কি? এই সাবান জলে পা পিছলে গেলে পা ভেঙে যাবে, অতএব সাবধানে স্নান করে জলটা ফেলে দিতে হবে। ব্যাস ব্যাস, ওটা আমাদের বলতে হবে না। স্নান করব, আর স্নান করার পর জল ফেলে দেব। বিজ্ঞানী, তোমার এই সুন্দর আবিষ্কারের জন্য তোমাকে আমার এই মহামূল্য রত্নহার উপহার দেব। এসো এসো বিজ্ঞানী, তুমি আমার কাছে এসো। এই না, দেখো উজির, আমার মনে একটা দুঃখ আছে। সেই জ্ঞান হবার পর থেকেই এই দুঃখটা ক্রমে বাড়ছে। কি দুঃখ জাহাপানা? এতদিন ধরে তুমি আমার উজির, আর তুমিই জানো না আমার মনের দুঃখ। আপনার তো অনেক দুঃখ জাহাপানা, এর মধ্যে কোন দুঃখের কথা আপনি বলছেন জাহাপানা? তা অবশ্য ঠিক বলেছো, আমার মনে অনেক দুঃখ, কিন্তু এই দুঃখটা খুবই মর্মান্তিক। একটু পরিষ্কার করে বলুন জাহাপানা। আমার পর্বাকৃতি আমার খুবই দুঃখের কারণ। যখন আমার পাশে আমার বেগম দাঁড়ায় তখন আমি লজ্জায় মরে যাই।
বেগম নবাবের থেকে লম্বা। এর একটা ভালো দিকও আছে জাহাপানা। কি ভালো দিক শুনি? অপরাধ নেবেন না জাহাপানা, আপনি যার সাথেই কথা বলবেন মাথা উঁচু করে কথা বলবেন। জানেন তো, সাহসী লোকেরা মাথা উঁচু করে কথা বলে আর দুর্বল মানুষ মাথা নিচু করে কথা বলে। যেমন আমি, আপনার কাছে আমি কোনোদিনই মাথা উঁচু কি করতে পেরেছি জাহাপানা? কায়দা করে তুমি যে আমার থেকে লম্বা সেটাও বলে দিলে। ভালো ভালো, যাকে তোমার বিশ্লেষণটা ভালো, কিন্তু আমাকে লম্বা হতেই হবে। কিভাবে কিভাবে ভাবো 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 উজি। এই রে, এই বয়সে নবাবের উচ্চতা বাড়াই কি করে? ভাবো ভাবো উজির, ভেবে আমাকে খুব তাড়াতাড়ি জানাও। কি ঝামেলায় পড়লাম রে বাবা। কিছু তো একটা উপায় মাথা থেকে বের করতে হবে। দেখি সারা রাত ভাবি, দেখি সকালে বুদ্ধি খোলে কিনা। দেখলে গিন্নি, গরম আছে, ঘামও আছে, কিন্তু ঘামের গন্ধ নেই। প্যাচ প্যাচে ভাবটা কেমন যেন উধাও হয়ে গেছে। ঠিক বলেছ, দক্ষিণ দিক থেকে মিষ্টি হাওয়া বইছে আর নাকে গোলাপের গন্ধ ঝাপটা মারছে। অনেক দিন পর একটু সুন্দরভাবে ঘুমোবো। গোলাপের গন্ধ আর দক্ষিণা বাতাস আমার চোখ বুজিয়ে দিচ্ছে গিন্নি। মনে হচ্ছে কতদিন পর মুদে আসি আঁখি পাতা, কি আরামে। আর কোনো কথা নয় গিন্নি, এবার একদম ঘুমের দেশে যাব। বাবা, একদম রসকস নেই। কোথায় একটু সুখ দুঃখের গল্প করব না, উনি পড়লেন আর নাক ডাকতে শুরু করলেন। ধুর। বাহ বাহ, আজ সারা রাজসভা কিরকম ফুলের গন্ধে একেবারে ম ম করছে। বিজ্ঞানী, তোমার এই আবিষ্কার আমার মন একেবারে জিতে নিয়েছে। মহারাজের জয় হোক। নবাব সাহেব একটা পত্র পাঠিয়েছেন। দাও দেখি নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন। ও মন্ত্রী, এই নাও পত্র, পড়ে শোনাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, নবাব বাহাদুর একটা আর্জি করেছেন। নবাব বাহাদুর আর্জি করছেন? তা কি আর্জি, তাড়াতাড়ি বলো। আর্জিটা বড়ই অদ্ভুত। নবাব বাহাদুর আর একটু লম্বা হতে চান। উনি বলেছেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার সভাসদদের আলোচনার মধ্য থেকে যদি কোনো উপায় বার হয় তবে তাকে তিনি 500 স্বর্ণমোহর পুরস্কার দেবেন। আবার কি আর্জি? উচ্চতা আবার কিভাবে বাড়ানো যায়? আমরা সবাই মিলে ভাবি। হ্যাঁ, একটা কিছু সমাধান সূত্র তো পাওয়া যাবেই। এই বিজ্ঞানী, এমন কিছু তেল আছে নাকি যেটা উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে? বিজ্ঞান বলে 18 বছরের পর শরীরের বৃদ্ধিকারক কোষগুলো অক্ষম হয়ে পড়ে। আমাদের যা বৃদ্ধি সব 18 বছরের আগে। সুতরাং ও মন্ত্রী, তোমার মাথায় কিছু আসছে? না মহারাজ, উচ্চতা বিষয়ক কোনো কিছুই আমার মাথায় আসছে না। দুধ, তুমি বিশ্রাম করো, আমি বরং কাল সকালে নবাব বাহাদুরের আর্জির জবাব দেব। যথাজ্ঞা মহারাজ। আজ রাতটুকুই আছে ভাবার জন্য, কাল সকালে আমার সমাধান সূত্র চাই। তাহলেই হবে মহারাজ। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, আয় মাপি। তুমি কি বিজ্ঞানীর থেকেও বড় বিজ্ঞানী নাকি গোপাল? হ্যাঁ, যে ওই লম্বা হওয়ার উপায় আবিষ্কার করবে? হ্যাঁ, বুদ্ধি বলে একটা অস্ত্র আমার মগজে আছে, যেটা মন্ত্রী মশাইয়ের নেই। কি, তুমি আমাকে বুদ্ধিহীন বললে? সেটা কাল প্রমাণ হবে মহারাজ। কাল আমি একটা সমাধান সূত্র বার করবই। আর মন্ত্রী মশাইয়ের বুদ্ধির পরীক্ষার জন্য মহারাজ আপনার কাছে একটা আবেদন রাখবো। বলো বলো, কি আবেদন? তোমার সব আবেদন মঞ্জুর। মহারাজ, কাল সকালে রাজসভায় আমার একমাত্র সেদ্ধ ডিম চাই। হ্যাঁ, সিদ্ধ ডিম দিয়ে কি হবে গোপাল? মন্ত্রী মশাইয়ের বুদ্ধির পরীক্ষা হবে মহারাজ। ডিম দিয়ে বুদ্ধির পরীক্ষা? আমরা তো আর এই অনাচার দেখতে পাচ্ছি না। একটা নাপিতের এত সাহস হয় কি করে? কাল আমার বুদ্ধির পরীক্ষা কার কাছে? না গোপাল ভাঁড়ের কাছে। আমাদের তো কিছুই করার নেই,
গোপাল বুদ্ধি দিয়ে মহারাজের সব সমস্যার সমাধান করে দিচ্ছে, কালও দেবে। ওর সাথে লেগে কিছুই করার নেই। সব সময় নিজেকে সব কিছুর থেকে আলাদা করে রাখবে। সাপের মুখেও চুম খাবে, আবার ব্যাঙের মুখেও চুম খাবে। দেখ কাল গোপাল কি বুদ্ধি বার করে। তার আগে ওই সিদ্ধ ডিম দিয়ে কি পরীক্ষা নেয় এটা একটু ভাবুন মন্ত্রীমশাই। ডিম নিয়ে যে কি পরীক্ষা নেবে সেটা তো ভাবতেই পারছি না। দেখি আজ সারা রাত ধরে ভাববো। চলি গো, কাল দেখা হবে। আমি যদি নিজেকে লম্বা দেখাতে চাই তাহলে কি করি? বাবু শুনছো, এই গামলাটাকে এই খাটের তলায় ঢোকাবো, হাতটাকে একটু উঁচু করতে হবে, চার পায়ায় একটা করে ইট দিতে পারলেই আমি ঢুকতে পারি। হ্যাঁ, মার দিয়া কেল্লা, পেয়ে গেছি। লম্বা হবার উপায় পেয়ে গেছি। কি খেলো যা, গরমে মাথা খারাপ হয়ে গেল নাকি গো? ও গো, মাঝ রাতে এরকম ভূতের মতো নেত্য করছো কেন? ওগো গিন্নি, তুমি যে মক্ষম সময়ে উঁচু করার মন্ত্রটি মাথায় ঢুকিয়ে দিলে না, তার জন্যই তো আনন্দের নৃত্য শুরু করলাম। ভূতের নৃত্য নয় গো, এ হলো আনন্দের নৃত্য। আমাকে একটু বুঝিয়ে বলো। নবাব বাহাদুর চিঠি পাঠিয়েছেন, তিনি একটু লম্বা হতে চান। এই বয়সে? হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই ভাবছিলাম কিভাবে সাময়িক লম্বা হওয়া যায়। ঠিক তখনই তুমি বিছানাকে ইট দিয়ে উঁচু করার কথা বললে, ব্যাস হয়ে গেল, মাথায় এসে গেল। এবার সকালে গিয়ে মুচিকে দিয়ে নবাব বাহাদুরের জন্য একটা জুতো তৈরি করতে হবে, বুঝলে? তার মানে এটা আমার বুদ্ধিতে হলো? এটা হলো সতীর পুণ্যে পতির পুণ্য। কথাটাকে একটু উল্টে দিলাম গিন্নি। আজ এত গুরুত্বপূর্ণ এক সভা, কিন্তু গোপাল এত দেরি করছে কেন? ভালোই হয়েছে, আমার বুদ্ধির পরীক্ষাটা আর হবে না। আসল কাজে গোপাল কবে তাড়াতাড়ি এসেছে মহারাজ। মাথায় কিছু আসেনি, তাই বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে। তা তোমার মাথায় কিছু এসেছে? আগে মহারাজ, আমার শ্বশুরবাড়ির কাছে এক মহাযোগী আছেন। উনি গায়ে হাত বুলিয়ে দিলেই মানুষ এক হাত লম্বা হয়ে যায়। ভাবছিলাম যদি নবাব বাহাদুরকে এই কথাটা বলা যায়। হাত বুলিয়ে দিলেই লম্বা হয়ে যাবে? বিজ্ঞান এইসব কথা মানে না। হয়তো গোপাল আসছে, এই মুখটা যেন হাসি হাসি। গোপাল, গোপাল, তুমি এত দেরি করলে কেন বলো তো? আমি তো তোমার আশাই বসে আছি। বলো বলো বলো, ভেবে কিছু পেলে? পেয়েছি মহারাজ। এই দেখুন, আমি দাঁড়িয়ে আছি সাধারণভাবে, আমার যা উচ্চতা সেই উচ্চতা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছো, কিন্তু তারপর? এবার কি হলো? আমি বেশ খানিকটা লম্বা হয়ে গেলাম। তার মানে নবাব বাহাদুর পায়ের পাতার ওপর ভর দিয়ে এখন থেকে হাঁটবেন? আমার বলিহারি বুদ্ধি গোপাল। মহারাজ, এবার সেই সময় এসে উপস্থিত। সেদ্ধ ডিম আনবার আদেশ দিন মহারাজ। মহারাজ, গোপাল কথা ঘোরাচ্ছে। না না না, গোপাল তো কথা ঘোরাবার মানুষ নয়। প্রহরী, প্রহরী, সিদ্ধ ডিম নিয়ে এসো। দেখি ডিমের মধ্যে কি চমৎকার লুকিয়ে আছে। মহারাজ, ডিমের মধ্যে কোনো চমৎকার নেই, শুধু উপস্থিত বুদ্ধি আছে। আর এই সূক্ষ্ম বুদ্ধির সাথেই লুকিয়ে আছে লম্বা হবার গল্প। এই নিন মহারাজ, সিদ্ধ ডিম, ডিমের খোসা ছাড়ানো আছে। বাহ, বেশ বেশ বেশ। নিন মন্ত্রী মশাই, এইটে ডিমকে লম্বা করে বসান। তুমি কি বোকা গোপাল? ডিমকে কেউ কি লম্বা করে দাঁড় করাতে পারে? পারে, আপনি পারবেন না? না। স্বীকার করে নিলেন তো? এইবার দেখুন আমি কিভাবে ডিমটাকে লম্বা ভাবে দাঁড় করাই। কি ডিম দাঁড়ালো তো? তুমি তো আমাদের সবাইকে বোকা বানালে দেখছি গোপাল। বুঝে গেছি গোপাল, বুঝে গেছি। তোমার তুলনা তুমি নিজেই। কি বলো বিজ্ঞানী, এবার তোমার পায়ের পাতার উপর দাঁড়ানোর বিষয়টা বলো শুনি। জুতোর নিচে কাঠ আর চামড়া দিয়ে দিলেই একটুখানি লম্বা হয়ে যাবে। কাল রাতে আমার গিন্নি এই বুদ্ধিটা আমায় ঢুকিয়ে দিয়েছে। ইট দিয়ে বিছানা উঁচু। সাবাস গোপাল, সাবাস। সিদ্ধ ডিমে কামড় মেরে রাখলো গোপাল বুদ্ধি। জুতোর নিচে কাঠ লাগিয়ে বুদ্ধি থেকে সিদ্ধি। চমৎকার, চমৎকার গোপাল। তোমার এই অভিনব জুতো আবিষ্কারের জন্য আমার তরফ থেকে
এই না। ধন্যবাদ মহারাজ। তা এই জুতো হাতে পাচ্ছি কবে? 3 দিন পর মহারাজ। বেশ বেশ, 3 দিন পর তুমি ওই জুতো নিয়ে মুর্শিদাবাদে চলে যাবে, নবাব বাহাদুরের হাতে তুলে দেবে। আমি দূতের হাতে পত্র পাঠিয়ে দিচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। তুমি আজ যেভাবে রাজ্যের নাম রাখলে তা অভাবনীয়। হ্যাঁ, সতীর পুণ্যে পতির পুণ্য। এবার তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের হাতে জুতোটা তুলে দিও, নবাব বাহাদুর খুব খুশি হবেন। বিজ্ঞানী, ওই দেখো মন্ত্রী আর সেনাপতি দুজনে কিছু বলছে। আর কি বলবে, তোমার মুন্ডুপাত করছে। যাই একবার শুনে আসি, নিজের বদনাম অপরের মুখে শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি তোমার বদনাম শুনতে যাও, আমি আমার ঘরের দিকে পা বাড়াই। সেনাপতি, কিছুতেই গোপালকে নিজের হাতের মুঠোয় আনতে পারছি না। এই দানটাও জিতে গেল। আপনার হাতেও একটা ওই অস্ত্র এখনো আছে মন্ত্রী মশাই। আচ্ছা, খোলা মনে খোলা হাওয়ায় আমার ক্ষতির আলোচনা। বাহ, শুনি তো। কি অস্ত্র? সাবান গোলা জল। কাল গোপালের আসার আগে রাজপ্রাসাদের ওই দোরগোড়ায় সাবান গোলা জল ফেলে রাখবেন, পিছলে পড়বে, পা ভাঙবে, ব্যাস জুতো নিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদ, বলবেন যে এই ভাবনা আপনার। বাহ, ভেবেছো তো খুব ভালো। আরো আছে মন্ত্রী মশাই। বলো বলো, শুনছি। মহারাজ সাথে সাথে রাজকবিরাজ মশাইকে ডেকে পাঠাবেন, তখন আপনি মহারাজকে বলবেন গোপালের পরিচর্যার দায়িত্ব আপনার। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। কবিরাজের দেওয়া সুস্থ হবার ওষুধ গুলে দেব না। বাহ, খুব ভালো। তাহলে এই হলো আপনার চাল। ভালো ভালো। জাহাপনা, এই হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের পত্র। উনি জানিয়েছেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। 2 দিন পরে কৃষ্ণনগর থেকে একজন আসবে, তার কাছেই থাকবে আপনার সমাধান। উজির, কৃষ্ণচন্দ্রের লেখা পত্রটা ভালো করে পড়ো। এবার আমার আনন্দের সীমা নেই। এবার আমাকে খর্বকায় কেউ বলতে পারবে না। উজির, তুমি সঠিক ভাবনা ভেবেই কৃষ্ণনগরে পত্র পাঠিয়েছিলে, সঠিক সিদ্ধান্ত। যথা আজ্ঞা জাহাপানা। এখন শুধু সমাধান কি সেটা জানার অপেক্ষা। আজ আর ঘুম আসবে না। রাজ্যের মন্ত্রী আর সেনাপতি দেখছি খুব ভাব। মনে রাখবেন মহারাজ, মন্ত্রী মন্ত্রণা দেয় দেশের হিতে, আর সেনাপতি দেশ রক্ষা করে। সুতরাং গোপাল এখনো এলো না। কোথায় গেল গোপাল? বাহ, ব্যবস্থা সব পাকা। এবার আমার মন্ত্রী মশাইয়ের পাতা ফাঁদে পড়ে 2 দিন অভিনয় করতে হবে। ঠিক আছে, চল। ওরে বাবা রে, এই দরজার গোড়ায় কে সাবান জল ফেলে রেখেছে রে? গোপালের আওয়াজ মনে হলো না। তাই তো মনে হলো। দেখুন আবার গোপাল কি বিপদে পড়লো। কি গোপাল এখানে পড়লে কি করে? খুব লেগেছে? কি আর করবো মন্ত্রী মশাই, কোন ব্যাককেলে মানুষ দরজার মুখে সাবান জল ফেলে রেখেছে। সত্যি এখানে সাবান জল? মন্ত্রী, কি ব্যাপার? ও বাবা, মহারাজ, মন্ত্রী মশাই কিভাবে জানবেন? এ তো সাধারণ ব্যাপার। আমি গোপালের সব দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। মুর্শিদাবাদে যাবার কথা, সেটা কি হবে? সে না হয় আমি চলে যাব। ভাবছেন কেন মহারাজ? আমি ঠিক সুস্থ হয়ে উঠব। তোমায় সুস্থ হওয়াচ্ছি। তুমি এখন আমার হেফাজতে বিশ্রাম নাও। মহারাজ, গোপালকে রাজবাড়ির অতিথিশালায় রেখে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করুন না। খুব ভালো বলেছ মন্ত্রী। আজ থেকে গোপাল তুমি রাজ অতিথিশালায় চিকিৎসাধীন থাকবে। রাজবৈদ্য, তুমি এক্ষুনি গোপালের চিকিৎসা শুরু করো। এইরকম একটা যে হবে সেটা আমি আগেই ভেবে রেখেছি। গিন্নিকে সব বলা আছে। এবার এখান থেকেই মুর্শিদাবাদ চলে যাব, শুধু কিছুদিন রাজভোগ খাবো। দেখি এবার কিরকম সেবা করে আমাদের মন্ত্রী। গোপাল, আর চিন্তা নেই। তুমি এখন আমার জিম্মায় আছো। তোমার সব দায়িত্ব আমার। গোপাল, তুমি খুব ভাগ্যবান। মন্ত্রী মশাই এবং সেনাপতি তোমার সেবা করছে।
আমার মতো ভাগ্য যেন সবার হয়। মন্ত্রী মশাই, আপনার এই সেবা আমি জন্ম জন্মান্তরে ভুলবো না। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সে তো নিশ্চয়, তুমি ঘন্টা সুস্থ হবে। রাজবৈদ্যর ওষুধ তোমাকে খাওয়াচ্ছে না, তুমি এখন শুয়ে থাকো, আমি জুতো নিয়ে মুর্শিদাবাদে যাব। ও, গোপাল তো সুস্থ হলো না। ও মন্ত্রী, নবাব বাহাদুরের কাছে না গেলে তো কথার খেলাপ হবে। এটা নিয়ে এত ভাবনা কেন মহারাজ? আমি তো আছি নাকি? আপনি একদম ভাববেন না। তা কোন মুচির কাছে জুতোটা তৈরি করতে দিয়েছে সেটাই তো জানি না। আমি গোপালের কাছে গিয়ে জেনে আসছি মহারাজ। কাউকে কোথাও যেতে হবে না। আমি আজ সকালে মুচির কাছে গিয়ে জুতোটা নিয়ে এসেছি। এই যে মহারাজ, নবাব বাহাদুরের লম্বা হবার জুতো। বাহ বাহ, তুমি সুস্থ হয়ে গেছো? উমা, অসুস্থ হলাম কবে মহারাজ? মানে তুমি পিছলে পড়োনি? না তো, যেটা করেছি সেটা তো অভিনয়। মন্ত্রী মশাই আর সেনাপতি আমার সম্পর্কে আলোচনা করছিল, আমি সেটা শুনে ফেলি। কাল গোপালের আসার আগে রাজপ্রাসাদের ওই দোরগোড়ায় সাবান গোলা জল ফেলে রাখবেন। পিছলে পড়বে, পা ভাঙবে, ব্যাস। জুতো নিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদ, বলবেন যে এই ভাবনা আপনার। মহারাজ সাথে সাথে রাজকবিরাজ মশাইকে ডেকে পাঠাবেন। তখন আপনি মহারাজকে বলবেন গোপালের পরিচর্যার দায়িত্ব আপনার। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। মন্ত্রী, সেনাপতি, তোমাদের এটা কিরকম অধঃপতন? মহারাজ, মহারাজ আমি স্বীকার করছি আমার অপরাধ। মানে আমার ওই গোপালের বিরুদ্ধে যাওয়া কিছুতেই উচিত পায়নি মহারাজ। মন্ত্রী, তুমি আর সেনাপতি দুজনের কান ধরে একসাথে ওঠবোস করো। আর তুমি মুর্শিদাবাদের দিকে রওনা হও, আর খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। ওই হে মন্ত্রী, সেনাপতি, তোমাদের দুজনের কান ধরে ওঠবোসটা শুরু করো, নইলে কিন্তু 1 মাসের কারাবাস। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। ক্ষমা নেই, বরং ওঠবোস আছে। শুরু করো। হ্যাঁ, ব্যাপার কি বলো তো মন্ত্রী? সে তখন থেকে দেখছি তুমি খালি ফোপাচ্ছ আর চোখের জল মুছছ। তখন থেকে নয় মহারাজ, গত কয়েকদিন ধরেই এরকমই চলছে। মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন নাকি দুঘা খেয়ে এসেছেন সেটা খোঁজ নিয়ে দেখলে হতো। তার মানে আবার কি মহারাজ? কত লোকে কত কি নিয়ে আসে। মন্ত্রী মশাই মুর্শিদাবাদ থেকে গায়ে গতরে ব্যথা নিয়ে এসেছে। তাই নাকি মন্ত্রী? না, ব্যথাটা এখন ঠিক কি অবস্থায় আছে? মানে টাটকা না বাসি? ব্যথা আমার কেন হবে মহারাজ? বরং মুর্শিদাবাদের নবাবের কথা শুনলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তাই নাকি? তা নবাব এমন করেছেটা কি? কি যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে। তবে তারা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে। না না, তাহলে মন্ত্রী মশাই মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। নবাবের প্রশংসা হচ্ছে, কিন্তু আমাদের মহারাজ কি পিছিয়ে আছে? ওখানে গিয়ে যেখানে যাচ্ছি, যাকে দেখছি, সেই নবাবের প্রশংসা করছে। সে কি নবাবের এত জনপ্রিয়তা? আহা, এই দেখো আবার ফোঁপাচ্ছে। ফোঁপানোরই তো কথা মহারাজ, সবাই তো এটাও বলছে আজ আরি কাল ভাব, নবাবের নেই কো জবাব। আমার তো মনে হচ্ছে এখন এই কান্নাকাটি করে বাড়াবাড়ি যা করার তা ওই মন্ত্রী মশাই করছেন। কেন? আরে মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা বোঝো না সেটা নিয়ে মিছিমিছি ভেজর করো না তো। সেটাই তো বলছি, ভাজাভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রী মশাই। মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন, আর শুনে লুচির মতো ফুলছেন। প্রশংসা শুনে ফুলছে তো নবাব, তাতে মহারাজের কি? বেশ, তাই না হয় ফুলছে, তবে ফোসকা তো মহারাজের গায়ে পড়ছে। গোপাল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা করে একটু ভাবো। তাহলে একটু সবুর করুন মহারাজ, সবুরেই তো মেওয়া ফলে মহারাজ। এত কান্নাকাটি কি আর এমনি? মেওয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল। এবারেই তো খুলবে আমার কপাল।
কেঁদে কেটে এই ঘরে ঢুকলাম, কোথায় বউ এসে জল বাতাসা দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টাবার নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে। বলি সেই কবে থেকে বলছি আমার রোগা রোগা হাতের জন্য এক কাছে মোটা মোটা চুড়ি গড়িয়ে দাও, তবু একবারের জন্যও যদি আমার একটা কথা তোমার কানে ওঠে। দেব বলেছি যখন ঠিকই দেব। এখন একটু টানাটানি চলছে বটে, তবে কয়েকদিন গেলেই দেখবে ঠিক সামলে নেব। আগে তো তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু মাল মশলা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। আমি যে কি পারি আর কি পারি না সেটা আর তুমি কি বুঝবে? দাঁড়াও, পুকুর কেটেছি, কান্নাকাটি করে তাতেও জল ভরেছি, এবার শুধু ছিপ ফেলবো আর মাছ তুলবো। এটা করে দেব ওটা করে দেব বলে খালি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আর নাম কেনার মতলব। প্রথম প্রথম খুব ঠকেছি, হ্যাঁ, আর নয়, এবার তোমার সব ধাপ্পা আমি ধরে ফেলেছি। আরে বাস, দারুণ একটা কথা বললে তো কিন্নি। আমি আবার কি বললাম? কি আবুল তাবুল বকছো বলো তো? আবুল তাবুল না, বলো মিথ্যে প্রতিশ্রুতি। এবার এই প্রতিশ্রুতির কুমিরছানা দেখেই আমি মোহরের পড়া ছড়াবো কিন্নি, দেখে নিও। না না, আমি তো কিছুতেই ভাবতে পারছি না কার উপর ভরসা করব। সবাই তো কাঁচকলা দেখিয়ে দিল, কালে কালে যে কি দিন এলো কে জানে। সবই আমার কপাল কপাল। কোন দিনের কথা বলছেন মহারাজ? আর বসে বসে কপালই বা ঠুকছেন কেন? আরে কপাল ঠুকবো না তো কি, গোপাল গোপাল বলে ওর নাম জপ করব। তাহলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ? তা বুঝতেই যখন পেরেছো তখন খুঁচিয়ে খুঁচিয়ে আমার ঘা বাড়াচ্ছ কেন? মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন, উঠবেন বসবেন আর আমাকে খোঁচাবেন। কিন্তু গোপাল আবার কি করলো মহারাজ? গোপাল তো সাতেও নেই আর পাঁচেও নেই। সে কি, এটাও মেনে নিতে হবে? গোপাল তো সর্বঘটে কাঁঠালি কলা। সে কি, আমি তো জানতাম কাঁচকলা। কিন্তু আমার যে ছলা কলার কিছুই জানা নেই মহারাজ, তবু আমাকে নিয়ে যে আলোচনার শেষ নেই। আলোচনা কি আর এমনি এমনি হচ্ছে? আগে তো তুমি কত সহজেই নিত্য নতুন উপায় বের করো, আর এখন উপায়ের কথা বললি হাঁপাস। গোপালের হাল খুবই খারাপ মহারাজ। না 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 না, তোমার এই অধঃপতন আর চোখে দেখা যায় না গোপাল। আমার তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না। হাল ছেড়ে দেবেন মহারাজ? আর একটু ধৈর্য ধরলে হতো না? হতেও তো পারে গোপালের জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে। পারে বলছো? তেমন কোনো লক্ষণ আছে নাকি? কিচ্ছু নেই মহারাজ, আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ, মাথা অবধি পৌঁছাচ্ছেই না। তাহলে বলছো গোপালের খাওয়া বন্ধ করতে হবে? করুন না মহারাজ, করুন, বেটাকে একেবারে না খাইয়ে মারুন। সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন, তবে সবাইকে ছেড়ে আপনি হঠাৎ আমার পেছনেই কেন আদা জল খেয়ে লাগলেন সেটাও বলুন। এই যে আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিলাম, তা পারলে কিছু করতে? ও, ব্যাপারটা তাহলে এই। গোপালও তো দেখছি হ্যাঁও করে না আর হুঁও করে না। আপনি তো জানেন মহারাজ, আমার কথা কম আর কাজ বেশি, তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব। একেই বলে খালি কলসির আওয়াজ বেশি। তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান, আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মন্ত্রী তুমি না হয় কিছু একটা করো। সে তো করবোই মহারাজ, মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ বেশ, তুমি কি করো এখন সেটাই দেখি। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকেন। আর আমরাও আপনার ডাকে সাড়া দিয়ে লোকের বাড়া ভাতে ছাই ঢেলে দিই। ছাই ঢালিস না হাতির মাথা? তোরা প্রতিবারেই আমাকে ঝোলাস। ও মা, কোথা থেকে ঝোলাই মন্ত্রী মশাই? ছাদ থেকে না ওই গাছ থেকে? না মানে সোজা ঝোলাই না উল্টো ঝোলাই? কাজটা ঠিক মতো না হলে কোথা থেকে কি করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেব। কিন্তু কাজটা কি? সবার বাড়ি গিয়ে গিয়ে বলতে হবে 1 বছরের খাজনা হাতে হাতে দিলে মহারাজ পরের 2 বছরের খাজনা মুকুব করে দেবেন। ও মা, তাই নাকি?
সত্যি সত্যি মুকুব করে দেবেন? মহারাজ কি ভালো। ওরে বেকুব, মুকুব করবেন না ছাই, এটা তো কথার কথা, পরের কথা পরে, এখন তো হাতে মোহর এলো। ও বুঝেছি, তার সঙ্গে ওই মহারাজের নাম হলো। হ্যাঁ, যাক, অল্প হলেও বুদ্ধিটা আছে দেখছি। নে আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেললে কি? তারপর লাভের গুড় আপনিও খাবেন আর আমরাও খাবো। যা, আগে কাজটা করে ফেললে কি? মহারাজের ঘোষণাটা শুনলি? যা শুনলাম তাদের তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল এখন খাজনা দিলে মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না। কিন্তু যারা বাড়ি বয়ে বলে গেল ওদের মুখের কথা বিশ্বাস করি কি করে? আর এক্ষুনি খাজনার টাকা দিয়ে দিলে খাবোটা কি? ঠিক বলেছিস, ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হচ্ছে আমাদের একবার মহারাজের সঙ্গে দেখা করা উচিত। কি রে? হ্যাঁ, মহারাজের মুখের কথাই শেষ কথা। হ্যাঁ, আমরা না হয় একেবারে তৈরি হয়েই যাব, মহারাজ বললেই আমরা একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। হ্যাঁ, সেই ভালো। আমরা তো যাবই, আর বাকিদেরও ডেকে নেবো। কি রে, সব শুনলি তো? মনে হচ্ছে বড় সড়ো একটা তোড়জোড় হচ্ছে। সবাই মিলে তো মহারাজের কাছে হেস্তনেস্ত করতে যাবে বলছে। মন্ত্রী মশাই আবার অন্য কোনো ফন্দি আঁটছে না তো? আমাদের এক্ষুনি ব্যাপারটা গোপাল দাদুকে জানানো দরকার। ঠিক বলেছিস, মন্ত্রী মশাই চাল একমাত্র গোপাল দাদুই ধরতে পারবে। চল চল। মাঠের ধান সব তুলে ফেলেছি, ব্যাস আর চিন্তা নেই। ওরে বাবা, কত ধান! এই সব ধান বস্তায় ভরতে হবে? আরে তবেই তো বুঝবি কত ধানে কত চাল। সেটা তো এখন থেকেই টের পাচ্ছি। হ্যাঁ, একে খেটে খেটে আধখানা হয়ে গেছি, তার ওপর আবার এটা যদি তোমার আধখানা হয় তাহলে গোটা হলে কি হতো গিন্নি? এই ভালো হচ্ছে না, একদম আমার চেহারা নিয়ে খোঁটা দেবে না। হ্যাঁ, খোঁটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নি? না, গিন্নিকে আর ঘাঁটিয়ে কাজ নেই। কিন্তু তোদের কি ব্যাপার বলতো? মন্ত্রী মশাই লোক দিয়ে খবর পাঠিয়েছেন, এখন খাজনা দিলে নাকি মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। হ্যাঁ, বলিস কি? মহারাজ এমন কথা বলেছেন? আমরা তো তাই শুনলাম, আর শুনলাম বলেই তো তোমাকে বলতে এলাম। তবে দেখো মহারাজ প্রজাদের কথা কত ভাবেন সেটা দেখো। সত্যি মহারাজের কোনো তুলনা হয় না। তবে কথাটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য সবাই কিন্তু মহারাজের কাছে যাচ্ছে। মনে হচ্ছে মহারাজের কাছে বেশ ভালোই ভিড় হবে। ভালোই হবে, ভালোই, সবাই যাবে আর মহারাজের নামে জয়ধ্বনি দেবে। তবে আমি যে একটা অন্য ভয় পাচ্ছি গিন্নি। কিসের ভয় গো দাদু? খাজনা মুকুবের ব্যাপারটা যদি সত্যি না হয় তার ভয়? তোরাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস। না, মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রী মশাই যে এবার মহারাজকে বেশ বড়সড় বেকায়দায় ফেলবে দেখছি। কি বেকায়দা হবে দাদু? আসলে তোমার মনটাই এরকম, খালি খারাপ ভাবো। না দাদু, দেখবে কিচ্ছু হবে না। ও দাদু গিয়ে সব সামলে দেবে। সামলে দিতে পারলেই ভালো, না হলে কিন্তু বেশ মুশকিল হবে বুঝলি। কি আবার হবে, প্রজাদের সামনে মহারাজের মাথা কাটা যাবে না। সবাই যখন যাচ্ছে তখন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। কই মন্ত্রী, এখনো তো কেউ এসে পৌঁছলো না, আর কানেও তো কিছু আসছে না। কারা আসবে মহারাজ? আপনি কাদের কথা বলছেন? আর কানেই বা কি আসবে? আরে বাবা, প্রচারা এসে যদি কিছু নাই বললো তাহলে আমি বুঝবো কি করে যে আমি জনপ্রিয় হলাম? না, তাদের আর আসার কি দরকার? নাম যা হবার সে তো এমনি গম গম করবে। তার মানে মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন। তা করেছি বই কি, আর তার ফল মহারাজ একেবারে হাতে গরম পাবেন। তার মানে মহারাজ ছেঁকা খাবেন নাকি? আহা, ছেঁকা কেন খাবে? প্রজারা একেবারে মহারাজের নামে ধন্য ধন্য করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যা একখানা কল খাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে। আসবে বলছো? আসবে মানে এসে একেবারে হুড়োহুড়ি ফেলে দেবে। একেবারে হুড়োহুড়ি? এটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে না তো? কি জানি বাবা, কি যে হবে। হবে আবার কি, একেবারে দফা রফা হবে। হ্যাঁ,
তার মানে এই রে, ভেবেছিলাম কায়দা করে এই তালে ফায়দা তুলে ফেলবো, কিন্তু পেট মোটা গোপাল তো অন্যরকম সুর টানছে। এই বাইরে যেন একটা শোরগোল হচ্ছে। মহারাজ, প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে, ওরা নাকি সবাই আপনার সঙ্গে কথা বলবে। এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে। তবে কি ওরা আমার জয়গান করছে? এই মরেছে, প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো, বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো? প্রহরী যাও যাও, ওদের প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে বলো। যথা আজ্ঞা মহারাজ। তার আর কি দরকার মহারাজ, আমি না হয় গিয়ে ওদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাই আবার হয় নাকি? আমি নিজে গিয়ে শুনবো ওরা আমায় কি কি বলছে। চলো চলো দেখি। আমিও কি আপনার সঙ্গে যাব মহারাজ? যাবে বই কি, আরে গিয়ে নিজের চোখে দেখবে মন্ত্রী কেমন করিতকর্মা হয়ে প্রজাদের দিয়ে আমার জয়গান করাচ্ছে। ও সবাই যে একেবারে দল বেঁধে এসেছো দেখছি। না এসে উপায় কি মহারাজ? যতক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে না। না মানে ঘোষণাটা যে সত্যি সেটা বললেই আমাদের শান্তি। কোন ঘোষণা? কিসের ঘোষণা? কেন, ওই যে 1 বছরে খাজনা দিলে পরের 2 বছরের খাজনা মুকুব করে দেওয়ার ঘোষণা। সেটা আবার আমি কখন করলাম? সে কি, মন্ত্রী মশাই তো লোক পাঠিয়ে বাড়ি বাড়ি শুনিয়ে দিলেন যে আপনার নাকি এমনই ইচ্ছা। বলো কি? এই যে মন্ত্রী, এসব কি শুনছি? আমি আবার এমন কথা কখন বললাম? না মানে বলেননি, তবে বলবেন বলবেন করছিলেন কি না, আমি আপনার মনের কথা টেনে বের করে বলে দিলাম। বটে, আজকাল মনের কথা পড়ে ফেলছো দেখছি, কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করব শুনি? এবার যে দেখছি প্রজাদের সামনে আমার কান কাটা যাবে। তার মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের সেই খালি হাতেই ফিরে যেতে হবে। মহারাজ যখন এখনো সেভাবে ভেবেই উঠতে পারেননি, তখন আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নয় মহারাজ ভাবুন, তারপর নয় আমরা আবার আসবো। আহা হা, যাচ্ছ কোথায়? থামো থামো। আর থেমে কি হবে? মহারাজ না হয় খাজনার ব্যাপারটা এখনো ভেবে উঠতে পারেননি, কিন্তু যেটা ভেবে ফেলেছেন সেটা না শুনেই চলে যাবে। আবার কি ভাবলাম আমি? একবার এখানে এসে পড়লে একেবারে রাজকীয় পেট পুজোর ব্যবস্থা আছে তো। তার মানে হলো মহারাজ অতি সুলভে আহারের ব্যবস্থা করেছেন। সুলভ আহার সেটা আবার কি? মাত্র 2 আনা দিলেই পর্যাপ্ত জলখাবার পাওয়া যাবে। এসব কি বলছো গোপাল? যা যা বলছি ঠিকই বলছি মহারাজ। তাহলে তো আমরা এক্ষুনি যোগাযোগ করব। গোপালের এক ইশারায় খাবারও চলে এলো। দেখেছেন মহারাজ, গোপাল তলে তলে কি কল খাটিয়েছে। তাই তো দেখছি। এসব কি হচ্ছে বলো তো গোপাল? এখনো সেরকম ভাবে কিচ্ছু হয়নি মহারাজ, তবে এখানেই শেষ নয়। একটু সবুর করলে মাত্র 4 আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো। মহারাজ সেই ব্যবস্থাও করেছেন। বলো কি, এ তো দারুণ ব্যাপার। না না, আমরা শুধু খাবো না, সঙ্গে আরো সবাইকে ডেকে আনবো। তাই করো তাহলে। সত্যি মহারাজের তুলনা হয় না। আমরা আবার খাবো। দেখুন মহারাজ, প্রজারা এখনই কেমন আপনার জয়গান করছে। সে না হয় করছে, কিন্তু এসব কি হচ্ছে? আর একটু ধৈর্য ধরুন মহারাজ, সব দেখতে পাবেন। এবার শোনো, এবার মাত্র 4 আনা খরচ করলেই মোটা দুপুরের খাবার। তাই এসো, বসো আর খেয়ে নাও। মাত্র 4 আনায় খাওয়াচ্ছ? এই গোপাল, গোপাল এসব কি শুরু করলে বলো তো তুমি? বুঝেছেন মহারাজ, এ সবই আপনার কারবার লাটে তোলার পরিকল্পনা। গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে। তাই তো দেখছি, এইভাবে চললে যে কোষাগার ফাঁকা হয়ে যাবে। শুনুন মহারাজ, শুনুন, সবাই কেমন আপনার জয়গান করছে। সে তো করছে, কিন্তু ওদিকে যে কোষাগার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। সেসব নিয়ে ভাববেন না মহারাজ, তবে এই সুযোগে আরেকটা ঘোষণা করে দিতে হবে। আবার কি ঘোষণা? দুপুরের খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিক সবাই, তারপর বিকেল বেলায় মিষ্টি পানীয় একেবারে বিনামূল্যে। ওহ, মহারাজের তুলনা হয় না। এমন সুযোগ ছাড়া যাবে না। অত লোভ করো না,
যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর নয়, চলো। তোমার না পোষালে তুমি চলে যাও, আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে নড়বো না। বেশ, থাকো তোমরা, তাহলে আমি চললাম। বলছো বলো তো গোপাল, তুমি কি এবার আমাকে পথে বসাবে? মহারাজ এক্ষুনি গোপালকে আটকান, না হলে আমাদের বাটি হাতে ঘুরতে হবে। মহারাজের কোনো তুলনাই হয় না। এমন মহারাজ আর কোথাও আছে? শুনুন মহারাজ শুনুন, সবাই কেমন আপনার নাম করছে। না, আমি বরং ওদিকে গিয়ে শরবত আর মিষ্টির ব্যবস্থাটা করে ফেলি। গোপাল যে আমার নাম বাড়াতে গিয়ে আমার এমন সর্বনাশ করবে সেটা আমি আগে ভাবিনি। ভাবুন মহারাজ ভাবুন, এর থেকে খাজনা মুকুব করাই ভালো ছিল কিনা সেটা একবার ভাবুন। ও বেটেটা যে মনে মনে কি প্যাঁচ কষেছে কে জানে। এই তো সবাই আছে দেখছি, তাহলে মিষ্টি আর শরবতটা এখনই দিয়ে দিই নাকি? আরে সেটা খাবো বলেই তো অপেক্ষা করছি। পেটে আর তেমন জায়গা নেই, তবে বিনা পয়সায় যখন পাচ্ছি তখন খাবো না কেন? তাই তো মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন তখন না খেয়ে যাবেনই বা কেন? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে গোপাল। এইভাবে চললে যে কোষাগারে ঝাড় দিয়েও কিছু পাওয়া যাবে না। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার নাম কেনার জন্যে এরকম একটু আধটু খরচ যে করতেই হবে মহারাজ। আমার ঘাট হয়েছে, যা হয়েছে খুব হয়েছে। আর জনপ্রিয়তা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। যা হবার তাই এমনি হবে, কোনো ফাটকাবাজির দরকার হবে না। এই তো আপনি কেমন সার কথাটা বুঝে গেছেন। তবে এবার দেখুন আপনার কোষাগার আবার কেমন ভরে যায়। কেন, তুমি কি জাদু জানো নাকি গোপাল, যে ফুস মন্তর করে কোষাগার ভরিয়ে ফেলবে? সেটা নিজের চোখেই দেখুন তাহলে। ওরে বাবা, পেটে কি লাগছে? ওরে এক্ষুনি পেট খালি করতে হবে বলে মনে হচ্ছে। বাবা, ওরে বাবা রে, কেমন গুড়গুড় করছে। এক্ষুনি বড় বাইরে না গেলে যে একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। কি দরজা তো বন্ধ, এক্ষুনি আমাকে তো বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। ও পাচ্ছি না। আরে গোপাল যে দরজা আগলে দাঁড়িয়ে আছে, যাবো কি করে? কিন্তু বড় বাইরে যেতে গেলে দুটো করে যে সোনার মোহর দিতে হবে। সে আবার কি গো, এ কেমন কথা? এটাই তো কথা, মহারাজ পেট ভরে খাওয়াচ্ছেন অল্প মূল্যে বা বিনামূল্যে, কিন্তু পেট খালি করার ব্যাপারটা যে তোমাদেরই সামলাতে হবে। কি আর করা যাবে, এখন ওই মোহর দিয়েই তাহলে কাজ সারতে হবে। এই দেখুন মহারাজ, যা খরচ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে। সত্যি গোপাল, খেল একখানা দেখালে বটে, কিন্তু এসব করলে কি করে বলো তো? লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম, আর তখনই ভেবে নিয়েছিলাম ঠিক কি কি করতে হবে। সে না হয় ভাবে, কিন্তু সবার এই একসাথে বাইরে বেরোনোর ব্যাপারটা, সেটা শরবতে জোলাপ মিশিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম মহারাজ। বুদ্ধি বটে তোমার কায়দায় আমার নামও হলো, আমার কোষাগারও ভরে গেল। সত্যি তোমার তুলনা নেই। দেখো মন্ত্রী, দেখে অন্তত কিছু শেখো। পেট মোটা গোপাল এবারেও বাজিমাত করে দিল। এই নে ধর তোদের টাকা, সময় মতো সুদ সমেত ফিরিয়ে দিস কিন্তু। হ্যাঁ, সে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় সুদ সমেত সব টাকা ফিরিয়ে দেব। ঠাকুর করুক সেটা যেন না হয়। সময়ের মধ্যে সুদ সমেত টাকা ফেরত না দিতে পারলে আমি তোদের বাড়ি, ঘর, জমি, জায়গা সব নিজের নামে লিখে নেব। আমরা তাহলে এবার আসি মানে? না, এখনো কাজ বাকি আছে। এই তোরা যে আমার কাছ থেকে টাকা ধার নিলি, সেটা তো মুখের কথায় কেউ বিশ্বাস করবে না নাকি? হ্যাঁ, প্রমাণ দেখাতে হবে তো। তাই তোদের এই যে এইখানে নিজেদের আঙুল ছাপটা দিয়ে যেতে হবে, কেমন? দে ব্যাস, এইবার তোরা আয়, এইবার আয়।
মূর্খের দল এটাও জানে না যে এই খাতায় লেখা আছে যে সময়ের মধ্যে টাকা শোধ দিতে না পারলে ওদের বাড়ি ঘর জমি জায়গা সব আবার হবে। একটা সময় ছিল যখন আমার মাথা ভর্তি চুল ছিল, আর এখন দিনের বেলা তো লণ্ঠন জ্বালিয়ে মাথায় চুল খুঁজতে হয়। বলে একটু বাজারের দিকে যাও না, হ্যাঁ? দুপুরে দুটি খেতে হবে তো নাকি? বাজারে যাব বলেই তো চুল আঁচড়াচ্ছি গিন্নি। কি বললে? তুমি চুল আঁচড়াচ্ছ? গিন্নির হাসি একেবারে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। বলি এত হাসির কি আছে শুনি? হাসবো না তো কি করবো? যার মাথায় কিনা চুলই নেই সে নাকি চুল আঁচড়াচ্ছে। তোমার তাকে চিরুনি চালানো আর পাথরে লাঙল দেওয়া দুই সমান ব্যাপার গো। দূর, দিলে তো গিন্নি সকাল সকাল মাথাটা গরম করে, ভাল লাগে না। ওই দেখো দেখো দেখো, কথায় কথায় রাগ করতে আছে নাকি? যাও যাও, তুমি এবার বাজারের দিকে যাও তো, ভালো মাছের মাথা বেলে নিয়ে এসো দেখি। কতদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই না গো। আমার মাথা কে হচ্ছে না, এখন আবার মাছের মাথা খাবে। চলে যাব, সব ছেড়ে ছুড়ে একদিন সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাব। সে না হয় যেও, তবে যাবার আগে বাজারটা করে দিয়ে যেও। এই ভগবান মশাই, এসো এসো এসো, বলো তোমার কত টাকা চাই? আমার ওই 5 টাকার মতন চাই। 5 টাকা 5 মাসের মধ্যে শোধ দিতে পারবে তো? আগে তা পারবো। 5 টাকার 5 মাসের সুদ হলো গিয়ে 50 পয়সা। মোট 5 টাকা 50 পয়সা 5 মাসের মধ্যে শোধ করে দিও, কেমন? এই নাও, ধরো ধরো ধরো। বোকায় বোকায় ভরে গেল চারিদিক। এই খাতায় 5 মাস নয় 4 মাস সময়ের কথা লেখা আছে। লোকটা না পড়েই টিপছাপ দিয়ে চলে গেল। সবটা অশিক্ষিত অশিক্ষিত। আর এদের জন্যই আমার সুদের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে। কোথায় চললে গোপাল দাদা? বাজারে যাচ্ছি। তা তুমি কোথায় গেছিলে শুনি? আমি ভগবানের কাছে গেছিলাম গো গোপাল দাদা। হ্যাঁ, বল কি? ভগবান তো উপরে থাকেন, তা তুমি সেখানে গেছিলে নাকি? না না না, ওই ভগবান নয়, আমাদের রাজ্যের ভগবান মশাই গো, ভগবান মশাই। ও তাই বলো, সুদের কারবারি ভগবানের কথা বলছো তুমি? ও বেটা আস্ত একটা শয়তান। কে যে ওর নাম ভগবান রাখলো কে জানে। যাকে আমার আর কি, আমি চলি। না, আজ সকাল সকাল গিন্নি আমার মাথাটা একেবারে গরম করে ছেড়েছে। এত সহজে মাথা ঠান্ডা হবে না। মাথা ঠান্ডা করতে হলে নিজের পছন্দের কাজ করতে হবে। অনেকদিন ধরে ভাবছি বাড়িতে একটা ছাগল পুষবো। আজ তাহলে ছাগলটা কিনেই ফেলি, নিজের পছন্দের কাজও করা যাবে, আর ছাগলটা বড় করে বিক্রি করতে পারলে ঘরে অনেক টাকাও আসবে। এই যে ভাই, আমার একটা ছাগল বাচ্চা চাই, কত করে বিক্রি করছে শুনি? সবার জন্য 10 টাকা, শুধু তোমার জন্য 5 টাকায় ছেড়ে দিলাম গোপাল দাদা, শুধু তোমার জন্য মাত্র 5 টাকা। হ্যাঁ, না না, ছেড়ে দিতে হবে না, আমার হাতে দাও। এই নাও, এই নাও গোপাল দাদা, এই নাও। সবচেয়ে ভালো বাচ্চাটা তোমাকে দিলাম, ঠিক আছে? তুমি একবার আমার যা উপকার করেছিলে সেই উপকার কিন্তু আমি আজও ভুলিনি। হ্যাঁ সেই, তাই তো 10 টাকার ছাগল 5 টাকায় দিলে ভাই। সুযোগ পেলে আবার তোমার উপকার করব, তখন এই 5 টাকাও ফেরত দিয়ে দিও, কেমন? ও গোপাল, বলি ছাগলের বাচ্চাটা কত নিল? 5 টাকা। বলো কি, অনেক কমে পেয়েছো তাহলে। হ্যাঁ, তবে বড় হলে 15 টাকার কমে বিক্রি করব না, এই বলে দিলাম। গোপাল তো আচ্ছা ধরিবাজ, 5 টাকায় ছাগল কিনে বড় করে 15 টাকায় বিক্রি করবে। হ্যাঁ, গোপাল তো ওরকমই, ওর মাথায় মহারাজের আশীর্বাদ আছে।
মহারাজ ওকে কথায় কথায় পুরস্কার দেন। হ্যাঁ, সুযোগ পেলে গোপালকে একদিন এমন ল্যাং মারবো যে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এই দেখো গিন্নি, কি নিয়ে এসেছি। ও মা, এ আবার কি? কোথা থেকে আবার ছাগল বাচ্চা ধরে নিয়ে এলে? ধরে নয় গিন্নি, কিনে এনেছি। আজ থেকে গোপালের বাড়িতে গোপাল আর গিন্নির সঙ্গেই থাকবে এই ছাগলটা। নয়, হ্যাঁ। গিন্নি, আমি রাজসভায় চললাম। ফেরার পথে বাজারটা করে এনো কিন্তু। পারবো না গিন্নি, পয়সা নেই। সে কোন সময় থাকে শুনি? রোজ রোজ তো মাছ মাংস খাওয়াতে বলছি না তোমায়। দুটি ডাল ভাতও যদি খাওয়াতে না পারো তাহলে বিয়ে করতে গেছিলে কোন মুখে শুনি? হ্যাঁ, যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন তুমি এতটা মোটা ছিলে না গিন্নি, আর তখন তুমি কম কম খেতে, তাই তো তোমাকে বিয়ে করেছিলাম। আর এখন নিজেই 5 জনের খাবার খাও। কি বললে? ওরে বাবারে, আপনি এমনটা করবেন না ভগবান মশাই, আপনার কাছে হাত জোর করছি। না 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 না, আমিও সব শুনবো না। টাকা ধার নেওয়ার সময় সব কথা মনে ছিল না? না, কিন্তু টাকা ধার নেওয়ার সময় তো আপনি বলেছিলেন 5 মাসের মধ্যে সুদ সমেত টাকা শোধ দিতে, কিন্তু এখনো তো 5 মাস পুরো হয়নি, এই সবে তো 4 মাস। আবার মিথ্যে কথা? আবার মিথ্যে কথা? আমি 4 মাসই বলেছিলাম, আমার কাছে প্রমাণ আছে। এই ঘর থেকে সব জিনিসপত্র বার করে দে, আজ থেকে এই বাড়িটা আমার। হ্যাঁ, এই বাড়িটা আমার। আপনার পায়ে পড়ি, বউ বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে। দয়া করে আমাকে আর 1 মাস সময় দিন। ওই তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমাদের ওই লোকগুলো বাড়ি থেকে বার করে দিচ্ছে। আমাদের বাঁচাও গোপাল দাদু, আমাদের বাঁচাও। কি বলিস কি? চল তো দেখি। এই যে ভগবান, কি হয়েছে শুনি? আর বলো না গোপাল, এই লোকটা 4 মাস আগে আমার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছিল। তখন বলেছিল 4 মাসের মধ্যে টাকা শোধ দিয়ে দেবে, কিন্তু এখনো 1 পয়সাও শোধ করেনি। হ্যাঁ, মিথ্যে কথা গোপাল দাদা। ভগবান মশাই আমাকে 5 মাস সময় দিয়েছিলেন, আর আজ হঠাৎ উনি বলছেন উনি নাকি 4 মাস সময় দিয়েছিলেন। এবার আমি কি করব গোপাল দাদা? আমি যে পথে বসবো। মিথ্যে কথা আমি নয়, ওই লোকটা বলছে গোপাল। এই দেখো এই যে এখানে পরিষ্কার লেখা আছে 4 মাস সময় দেওয়ার কথা। পাশে লোকটার আঙুলের ছাপও আছে। দেখো এই যে। আচ্ছা, বেশ। পুটির বাবার হয়ে আমি টাকা শোধ দেব। এবার ওদের ছেড়ে দাও ভগবান। গোপালের দরদ একেবারে উঠছে দেখছি। পুটির বাবা, তুমি ভগবানের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে শুনি? 5 টাকা গোপাল দাদা, সুদ সমেত 5 টাকা 50 পয়সা দিতে হবে ভগবান মশাইকে। আচ্ছা, তুমি আজ বিকেলে আমার বাড়িতে এসো ভগবান, আমি পুটির বাবার সব ধার শোধ করে দেব। এবার তুমি তোমার লোকেদের নিয়ে চলে যাও। না, এখন আর 5 টাকা 50 পয়সায় ধার শোধ হবে না গোপাল। এই দেরি হওয়ার ক্ষতিপূরণ বাবদ ওই মোট 7 টাকাই চাই আমার। হ্যাঁ, 7 টাকাই চাই। না, ভগবান দেখছি পুরো লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছে। অনেক দিন ধরে তোমাকে দেখছি ভগবান, তুমি গরিব চাষিদের টাকা ধার দিয়ে তাদের জমি জমা সব নিজে ভোগ করছো। এবার একটা সুযোগ হাতে এসেছে, এত সহজে আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। কি হলো গোপাল, এই 7 টাকা শুনে চুপ করে গেলে যে? হ্যাঁ, তাই দেব, আমি রাজি। বেশ, আজ আমি বিকেলে তোমার বাড়ি যাচ্ছি। আজই আমার টাকাটা চাই কিন্তু গোপাল। এই চলে আয়, চলে আয় তোরা। গোপাল দাদা, তুমি এতগুলো টাকা পাবে কোথায়? আমাকে বাঁচাতে গিয়ে তুমিই তো এবার ডুবে যাবে। না ভাই, এত সহজে গোপাল ভাঁড় ডুবে যায় না। নদী যতই গভীর হোক না কেন, গোপাল ঠিক সাঁতরে বেরিয়ে আসবে। নাও, এবার তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাও, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। গোপাল,
ও গোপাল, বাড়ি আছো? গোপাল, বলছি আমার স্বামী তো রাত সবাই গেছে, এখনো বাড়ি ফেরেনি। আপনি বরং একটু পরে আসুন। না 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 না, একবার যখন এসে পড়েছি তখন আর কোথাও নড়ছি না, আমি এখানেই বসলাম। বাহ 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 বাহ, ছাগলটা বেশ বড় হয়ে গেছে এই কয় মাসে। বাজারে বিক্রি করলে 15 টাকার কমে বিক্রি হবে না। খুব ভালো, খুব ভালো। লোকটা পাগল নাকি? কি সব উল্টো পাল্টা বকবক করছে। গিন্নি, গিন্নি, ওরে বাবারে, তুমি এখানে? টাকা নিতে এসেছি গোপাল, তুমিই তো আসতে বলেছিলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন আমার কাছে যে 1 পয়সাও নেই ভগবান। সে আবার কি? না 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 না, আজ টাকা না নিয়ে আমি বাড়ি যাব না গোপাল, এই আমার স্পষ্ট কথা। আহা, খামোখা চটে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি তোমাকে টাকা দেব না? এই তো তুমি বললে তোমার কাছে টাকা নেই। তাতে কি, তোমার কাছে তো আছে। মানে এই গোপাল, হেয়ালি ছেড়ে কি বলতে চাইছো খুলে বলো তো। তুমি তো গরিব চাষিদের টাকা পয়সা ধার দাও, তাই আজ আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে পুটির বাবার ধার শোধ করব। আমাকে 10 টাকা ধার দাও ভগবান। হ্যাঁ, গোপাল নেবে ধার? এবার মনে হচ্ছে গোপালকে ল্যাং মারার সময় এসেছে। ও ও এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10 টাকা ধার দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে ফেলো শুনি। তোমাকে 1 মাসের মধ্যে এই 10 টাকার ধার শোধ করতে হবে, আর সেটা করতে হবে এই ছাগলটা বিক্রি করে। মানে এই ছাগলটা বিক্রি করে যা টাকা পাবে সেই সবটা আমাকে দিতে হবে। ভগবান এবার আমার পিছনে লাগতে এসেছে। দাঁড়া, গোপালের পিছনে লাগার কি ফল হয় সেটাই এবার তোদের দেখাচ্ছি। কি হলো গোপাল, রাজি তো? হ্যাঁ রাজি, আমি রাজি। আমি ঠিক 1 মাস পর আমার ছাগলটা বিক্রি করে দেব, আর ছাগলটা বিক্রি করে যা টাকা পাবো তার সবটা তোমায় দিয়ে আমি আমার ধার শোধ করব। গোপাল ভাঁড়ের কথার দাম আছে। ছাগলটার যা স্বাস্থ্য, তাতে 15 টাকার কমে তো বিক্রি হবেই না। গোপালকে 10 টাকা ধার দিয়ে 15 টাকা পাবো। এই নাও গোপাল, তোমার 10 টাকা ধরো। আর এই নাও 7 টাকা। পুটির বাবার সব ধার শোধ করে দিলাম আমি, বুঝলে? আমি ঠিক 1 মাস পরে আসবো গোপাল। চলি চলি। হ্যাঁ, তুমি কি করলে গো? 10 টাকা কি আর মুখের কথা? এত টাকা ধার নেওয়ার কি দরকার ছিল শুনি? ছিল গিন্নি, দরকার ছিল। ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য দরকার ছিল। 1 মাস পর ভগবান আবার আসবে, আর তখন গোপাল এমন চাল চালবে যে গরিব চাষিদের ঠকিয়ে জমি জমা নেওয়া তো দূরের কথা, ভগবান টাকার নাম শুনলে ছুটে পালাবে। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি হয়েছে সেটা বলবে তো? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। হে ঠাকুর, এ আমি কার সাথে সংসার করছি? কি দেখো, কিছু বলা নেই, কোয়া নেই, অমনি ঘুমিয়ে পড়লো। দূর 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 দূর। এরকম তো কথা ছিল না ভগবান মশাই। যা যা, ফ্যাচ ফ্যাচ করে কাঁদিস না। খাতায় যা লেখা আছে আমি সেই মতোই কাজ করেছি, বুঝলে? আমরা মহারাজের কাছে যাব, গিয়ে নালিশ করব আপনার নামে। যেখানে খুশি যা, মহারাজ আমার কিচ্ছু করতে পারবে না। এই খাতায় চুক্তির কথা গোটা গোটা করে লেখা আছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেল মহারাজ। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। কারা তোমরা? আরে কি শেষ হয়ে গেল? আমরা গরিব চাষি মহারাজ, ভগবানের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম চাষ করব বলে। ভগবান মশাই আমাদের 5 মাস সময় দিয়েছিলেন টাকা শোধ করার জন্যে। আর এখন এই 4 মাসের মাথায় উনি বলছেন টাকা দিতে না পারলে বাড়ি ঘর সব নিয়ে নেবেন।
ও, তোমাদের সঙ্গেও ভগবান এই একই কাজ করেছে? মহারাজ, কদিন আগে পুঁটির বাবার সঙ্গেও ভগবান এরকম করেছে। প্রহরী, এক্ষুনি ভগবানকে রাজসভায় ধরে নিয়ে এসো। দাঁড়ান মহারাজ, তাতে কোনো লাভ হবে না। ওরা গরিব মূর্খ চাষি। ভগবান খাতায় ওদের টিপ ছাপ নিয়ে রেখেছে। পাশে কি লেখা আছে না পড়েই ওরা টিপ ছাপ দিয়ে চলে এসেছে। এটাই তো ভগবানের চাল। ওরে বাবা, ভগবান তো দেখছি আমার থেকেও বুদ্ধিমান। তা আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। এখন তাহলে কি করা যায় বলো তো গোপাল? আপনাকে কিছুই করতে হবে না, যা করার গোপাল করাবে। ঠিক 1 মাস পর। অনেক দিন তুই আমার কাছে ছিলি, তোর উপর কেমন মায়া জন্মে গেছে রে। কিন্তু এবার তোকে আমাকে ছেড়ে যেতে হবে রে। আহা, বড় দুঃখ পাচ্ছি আমি। গোপাল, আমি এসে গেছি। এসে গেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কথার খেলাপ করলে আমি কিন্তু মহারাজের কাছে যাব, বলে দিলাম। না না, গোপাল ভাঁড় এক কথার মানুষ, তাই মহারাজের কাছে যেতে হবে না। তুমি আমার সঙ্গে হাটে চলো। আজ হাটে ছাগলটা বিক্রি করে আমি যত টাকা পাবো সব আমি তোমাকে দেব। তবে আর দেরি কেন, চলো চলো। গিন্নি, আমি ছাগল বেচতে হাটে চললাম, সঙ্গে করে কাঁঠালটাও নিয়ে গেলাম। ভালো দাম পেলে বিক্রি করে দেব। দুগ্গা 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 দুগ্গা। আজ ভগবানকে এমন ভেলকি দেখাবো যে বেটা সারা জীবন মনে রাখবে। নাও গোপাল, এবার খদ্দেরের জন্য অপেক্ষা করো। একদম চালাকি করবে না। আমি কিন্তু তোমার পাশেই দাঁড়িয়ে আছি। করব তো, 100 বার চালাকি করব। গোপাল চালাকি করবে না সেটা কি হয়? আমি চালাকি করব, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না ভগবান। কি গো গোপাল? হ্যাঁ, এই তো কাঁঠাল কিনুন, কাঁঠাল কিনুন, দাম 15 টাকা। কাঁঠালের দাম 15 টাকা। আর কাঁঠালের সঙ্গে আরো 1 টাকা বেশি দিলে পাবেন এই ছাগলটা। দারুণ সুযোগ, দারুণ সুযোগ। বলো কি, কাঁঠালের দাম 15 টাকা? হ্যাঁ, সঙ্গে আরো 1 টাকা দিন, মানে মোট 16 টাকা দিন, আর এই ছাগলটাও নিয়ে যান। বাবা বাবা বাবা, ছাগলটা তো দারুণ। এই নাও, এই নাও গোপাল। বাবা বাবা, কাঁঠালের দাম বড্ড বেশি আর ছাগলের দাম বড্ড কম। পুরো উল্টো, কিন্তু তাতে কি, মোট 16 টাকা দিয়ে কাঁঠালও পেলাম আর ছাগলও। এই চল চল চল, হুস হুস হুস। দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে আপনি যে আমার কাছ থেকে কাঁঠাল আর ছাগল কিনলেন তার একটা প্রমাণ দিয়ে যান। আমাকে কি করতে হবে বলো? এইখানে লিখে দিন আপনি গোপাল ভাঁড়ের কাছ থেকে 15 টাকার বিনিময়ে একটা কাঁঠাল আর 1 টাকার বিনিময়ে একটা ছাগল কিনেছেন। আর নিচে আপনার আঙুলের ছাপ। এই নাও, ছাগল বিক্রির 1 টাকা। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম লোকটা তোমাকে 16 টাকা দিল, আর তুমি আমাকে 1 টাকা দিচ্ছ। তার মধ্যে তো কাঁঠাল বিক্রির 15 টাকা ছিল ভগবান। আমি কাঁঠাল বিক্রি করেছি 15 টাকায়, আর ছাগল বিক্রি করেছি 1 টাকায়। আর আমাদের চুক্তি ছিল আমি তোমাকে শুধু ছাগল বিক্রির দামই দেব। এবার এই 1 টাকা নিতে হলে নাও, না হলে যাও। কি, এ তো দিনে দুপুরে লোক ঠকানো। এই আমি তোমাকে কিন্তু ছাড়বো না গোপাল। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না ভগবান। আমার কাছে প্রমাণ আছে। যে কাঁঠাল আর ছাগল কিনেছে সে এই কাগজে সব লিখে আঙুল ছাপ দিয়ে গেছে। এটাই প্রমাণ। গোপাল, খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে। গরিব চাষিদের ঠকিয়ে তাদের জমি জমা নিজেদের নামে লিখিয়ে নেওয়ার সময় খারাপ হয় না বুঝি? ভবিষ্যতে এরকম দেখলে আমি মহারাজকে বলে তোমাকে সোজা কারাগারে ঢোকাবো, এই বলে দিলাম। যাও যাও, এবার বাড়ি যাও, আর এই 1 টাকাটাও সঙ্গে নিয়ে যাও। হাজার হোক গোপাল ভাঁড় কথা দিয়েছিল ছাগল বিক্রির দাম তোমাকে দেবে। আর যাই হোক,
গোপাল ভাঁড় কিন্তু কথা রেখেছে। আরে আমার কি সর্বনাশ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল গো। ওরে কে কোথায় আছো গো? একেই বলে শয়তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। দেখেছেন মহারাজ কত ধান? আহা, দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। ঠিক বলেছেন মহারাজ, এবারের মতো ফসল মনে হয় আগে কখনো হয়নি। সবই মা ভবানীর কৃপা। মহারাজ আমি সব প্রজাদের বলে দিয়েছি, ফসল যখন এবারে ভালো হয়েছে তখন খাজনাও আগে ভাগে দিতে হবে। আর আগে ভাগে খাজনা পেলে নবাবের খাজনাও আমরা সময়ের আগেই মিটিয়ে দিতে পারবো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো। আমি সব সময় ভালো কথাই বলি মহারাজ, কিন্তু কিছু লোকের কান ভাঙানিতে আপনি আমায় ভুল বোঝেন মহারাজ। আচ্ছা গোপাল, বলো তো এটা কি ফুলের গাছ? এ ফুল গাছের কোনো নাম নেই মহারাজ, কেননা এ গাছ পথের ধারে বেড়ে ওঠা বুনো ফুলের গাছ। এ হতেই পারে না, গাছ আছে অথচ গাছের নাম নেই। আসলে তুমি জানো না তাই বলছো। আজ তাহলে একটা কথা বলি, গোপাল অনেক কিছুই জানে না মহারাজ, কিন্তু এমন একটা ভাব করে যেন কতই না জানে। যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে গোকুল ফুলের গাছ। গোকুল ফুল? মহারাজ গোকুল নামে পিঠে হয় শুনেছি, কিন্তু গোকুল ফুল না না, এটা আমার জানার মধ্যে পড়ে না মহারাজ। জানবে কি করে? তুমি তো আসলে ঘেঁচু জানো। আমি ঘেঁচু জানলে আপনিও মানকচু জানেন। কি এত বড় কথা, আমি মানকচু জানি? দেখেছেন মহারাজ গোপালের আস্পর্ধাটা একবার দেখেছেন? আপনাকে মানকচু বলে অপমান করলো। এই গোপাল, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তো, তোমার মুখ আর দেখতে চাই না আমি। তার মানে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন? সে তুমি যা মনে করো তাই চাও। একটু ভোরকে দিয়ে যাচাই করে দেখি। ঠিক আছে, চলে যাচ্ছি। জানেন তো বর্ধমান রাজা কিন্তু আমাকে নেবার জন্য হাত ধুয়ে বসে আছে। তাহলে যাই, বর্ধমানেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো তোমাকে ছাড়া কৃষ্ণনগর অন্ধকার? গোপাল সত্যি সত্যি বর্ধমানে চলে গেলে তো খুব মুশকিল। মন্ত্রী, আমায় কথা বলতে দাও। শোনো গোপাল, চাকরি থেকে তাড়িয়ে দেবার কথা আসছে না, তবে মুখ দেখবো না যখন বলেছি, তখন কাল থেকে আগামী 3 মাস তোমার মুখ আমি দেখবো না। এই 3 মাস তুমি ঘরে বসেই মাইনে পাবে। বাবা, ঘরে বসেই মাইনে? তবে হ্যাঁ, ভালো ফসল হওয়ার জন্য আমি যে সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, তুমি কিন্তু সেটা পাবে না। শুনলে তো গোপাল, এবছর তোমার মাইনে আর বাড়বে না। এই হলো বাচালতার শাস্তি, বুঝলে? বাংলায় একটা কথা আছে জানেন তো, মানুষের দিলে কুলোয় না, আর ওপরওয়ালা দিলে ফুরোয় না। মহারাজ যতই দিন না কেন তাতে আমাদের কারোরই ভালোভাবে চলে না। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা দিলে সারা জীবন ফুরোবে না। আমি তাহলে চলি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি এখন আসতে পারো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? মহারাজের সঙ্গে তো বেড়াতে গিয়েছিলেন, তা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে মহারাজ 3 মাস সবেতন ছুটি দিয়ে দিলেন। উমা, সে কি কথা গো? বলা নেই কোয়া নেই, 3 মাস ছুটি? তা কেন? তা কি করে বলবো? তা এই 3 মাস কি করবে কিছু ভেবে দেখেছো কি? কেন? খাবো দাবো আর নাতি নাতনিদের সঙ্গে খেলা করবো। দাও চাটি খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। মহারাজ শুধু মধু ছুটি দিয়ে দিলেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি জানি বাবা, এতদিন ঘর করেও মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। ধুর।
বলো কি উজির, কৃষ্ণচন্দ্র এবার আগে ভাগেই সব খাজনা মিটিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি জাহাপানা, শুনলাম এবছর কৃষ্ণনগরে আশাতিরিক্ত ফসল ফলেছে, আর তাতেই কৃষ্ণচন্দ্রের এত লাফালাফি। সে তুমি যাই বলো না কেন, আমার অধীনস্থ সব রাজাদের মধ্যে ওই তো সর্বপ্রথম খাজনা পাঠালো। হ্যাঁ তা পাঠালো, কিন্তু সেটা তো নিয়ম মাফিক। কিন্তু ভেবে দেখুন জাহাপানা, কৃষ্ণচন্দ্র কিন্তু একবারের জন্যও আপনাকে জানালো না যে তার রাজ্যের অতিরিক্ত ফসল ফলার কথা। বলুন বলুন, এটা কি অন্যায় নয় বলুন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব অন্যায়। আচ্ছা উজির, এই অন্যায়ের জন্য ওকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আইন মাফিক তেমন তো কোনো শাস্তি দেওয়া যায় না হুজুর। তাহলে? তবে ওকে মোক্ষম রকম প্যাঁচে ফেলে, মানে ঘুরিয়ে উত্তম রকমের শাস্তি দেওয়া যায়। তাহলে আর দেরি করছো কেন? মাথা খেলিয়ে এক্ষুনি একটা মোক্ষম রকমের প্যাঁচ বের করে ফেলো। আমাকে তাহলে একটা দিন সময় দিন জাহাপানা, কালকেই এমন একটা প্যাঁচের কথা বলবো না, হাজার চেষ্টা করেও কৃষ্ণচন্দ্র সেই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ভয় তো গোপালকে নিয়ে, ও যদি প্যাঁচ কেটে দেয়। এবার আর সেটি হবে না, দেখবেন গোপালও কেমন দাঁত ছড়কুটে পড়বে। বাবা 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 বাবা, বহুত খুব বহুত খুব বহুত খুব। তাহলে যত তাড়াতাড়ি পারো প্যাঁচ মারো, প্যাঁচ, বুঝলে? কই গো গিন্নি, আরে কোথায় গেলে? একবার এসে দেখে যাও কেমন বাজার করে এনেছি। মা গো মা, কোথায় যাবো গো? ইপটে বুড়ো আজ হাত খুলে কত বাজার করে এনেছে গো। এই দেখো দেখো দেখো, থলি ভর্তি আনাজপাতি আর পাক্কা 100 ওজনের একটা ইলিশ। জমিয়ে রাখো তো, আজ নাতি নাতনিদের নিয়ে একেবারে জমিয়ে খাবো। আমরা তাহলে এখন কি খেলবো দাদু? ডাঙ্গুলি না কুমির ডাঙ্গা? ডাঙ্গুলি না কুমির ডাঙ্গা। ডাঙ্গুলি না না ডাঙ্গুলি ডাঙ্গুলি কুমির ডাঙ্গা বলছি না, ডাঙ্গুলি। আহা আস্তে আস্তে, ওরে বাবা আর চেঁচিয়ে কানের পোকা বের করে দিস না তো। দুটো খেলাই হবে, প্রথমে কুমির ডাঙ্গা, পরে ডাঙ্গুলি। বাহ বাহ, দারুণ দারুণ, কি মজা! কি মজা কি মজা কি মজা! কাল বললো একটা দিন সময় দিন, তার মানে আজই তো সেই দিন। কিন্তু এত বেলা হয়ে গেল, উজিরের তো পাত্তা নেই। এসে গেছি জাহাপানা, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ওই প্যাঁচের কি হলো? প্যাঁচ জাহাপানা বলছি আসলে কি হয়েছিল জানেন? আমার এই মাথার মধ্যে যে বুদ্ধির কৌটোটা আছে না, তার ঢাকনাটা কিছুতেই খুলতে চাইছিল না। মাথার মধ্যে বুদ্ধির কৌটো, তার আবার ঢাকনা? তার ঢাকনাটা খুলছে না, এখনো আটকে আছে? না জাহাপানা, অনেক কসরত আর বিস্তর টানাটানি করে শেষমেশ ঢাকনাটা খুলেছে। বহুত খুব বহুত খুব বহুত খুব। বলো 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 বলো, ঢাকনা খোলার পর তার থেকে কি বুদ্ধি বেরিয়ে এলো? ঢাকনা খুলতেই তার থেকে হু হু করে বেরিয়ে এলো শুধু প্যাঁচ আর প্যাঁচ, প্যাঁচ আর প্যাঁচ, আর সেই প্যাঁচের পর প্যাঁচ গেঁথে এমন একটা প্যাঁচের মালা গেঁথে এনেছি না, যা ওই কৃষ্ণচন্দ্রের গলায় ফাঁসের মতো জড়িয়ে ধরবে। শুধু কথার জাল বুনো না উজির, প্যাঁচের কথা বলো। হ্যাঁ এইটা বলছি। বহুত খুব বহুত খুব বহুত খুব। সত্যি উজির, তোমার পেটে পেটে তুড়ি মাথার মধ্যে এত পেঁচ। তবে আমি হলপ করে বলতে পারি, কৃষ্ণচন্দ্র তো কোন ছাড় খোদ গোপাল অব্দি এই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। তাহলে নিয়ে এসো কাগজ কলম, এক্ষুনি আমার নামে পত্র লিখে কৃষ্ণনগরে পাঠাও। উড়িয়ে দাও কৃষ্ণচন্দ্রের চোখের ঘুম। মহারাজ,
আজ একটা সুখবর ঘোষণা করবেন বলেছিলেন। আরে করব এত তাড়া কিসে? আসলে মনের ভেতরটা বড্ড আনচান করছে যে। বাবা, একেবারে আনচান করছে। হ্যাঁ মহারাজ, সুখবরটা শোনার উত্তেজনায় বুকের ভেতরটা কেমন ধরপড় করতে শুরু করে দিয়েছে। থাক, এতই যখন ধরফর করছে তখন বলেই ফেলি, কি বলো? হ্যাঁ মহারাজ, বলুন। ভালো ফসল হওয়ার জন্য আমি সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, কি মনে আছে তো? আছে মহারাজ, মনে সেই কথা, এই হৃদয়ে আছে সেটা গাঁথা। তাহলে সভাকবিকে দিয়ে শুরু করি। আর সভাকবির মাইনে বাড়লো 10 টাকা। এই বাজারে 10টি টাকা, তার যে বড় দাম। কিনতে পাবো মাছ মাংস আর যে পাকা আম। সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর রাজপণ্ডিত এই সকলের বাড়লো 15 টাকা করে। মহারাজের জয় হোক। বিজ্ঞানী ছুটিতে দেশে গেছে, ও ফিরে এলেই ওর বর্ধিত মাইনে আমি ঘোষণা করব। মহারাজ, গোপালের মাইনে? ওর কথা এখন থাক। সেই ভালো মহারাজ, তবে আমার কথাটা এবার বলুন, কত বাড়লো আমার? আর তুমি যেহেতু মন্ত্রী, তাই তোমার মাইনে একটু বেশি বাড়বে। তোমার মাইনে বাড়লো 20 টাকা। মাত্র 20? কেন, আপনি কি ভেবেছিলেন মাইনে বাড়বে ঝুড়ি ঝুড়ি? এই থামা, সব কথায় কেবল হ্যাঁ করে হাসা। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। আরে নবাবের দুধ যে, তা বলো কি খবর? নবাব এই পত্রখানি পাঠিয়েছেন। হঠাৎ করে চিঠি? কিসের চিঠি রে বাবা? এবারে তো আগে ভাগেই খাজনা পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই মনে হয় নবাব খুশি হয়ে এই চিঠি পাঠিয়েছেন। হতে পারে। পড়ো তো দেখি, পড়ো। কৃষ্ণচন্দ্র, আশা করি সব কুশল। বরাবরের মতো তুমি এবারেও কড়ায় গন্ডায় খাজনা মিটিয়ে দিয়েছ। এবার আবার যথেষ্ট আগে ভাগে। আমি এতে খুব খুশি হয়েছি। কি মহারাজ, বলেছিলাম না? চিঠিতে আর কিছু আছে কি? হ্যাঁ, এখনো কিছুটা লেখা আছে। তাহলে পড়ো। আমার অনেক দিনের বাসনা যে দিনের বেলাতে আমার প্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও যেন রাতের আঁধার নেমে আসে। দিনের বেলায় রাতের আঁধার? কি অদ্ভুত বাসনা রে বাবা। তুমি যদি খুবই স্বল্প ব্যয়ে আমার প্রাসাদে দিনে রাতের অন্ধকার নামিয়ে আনতে পারো, তাহলে অনেক ইনাম পাবে তুমি। আর না পারলে 5000 মোহর জরিমানা হবে, আর সেই সাথে 500 বিঘা জমিও কেড়ে নেওয়া হবে, আর সেই সাথে 5 সপ্তাহের জন্য কারাবাস। হ্যাঁ, বলে কি? দিনের বেলা রাতের অন্ধকার নামিয়ে না আনতে পারলে এইরকম শাস্তি? চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না, ও কিছু একটা হয়ে যাবে। কিছু হয়ে যাবে মানে? বলি, লেখাগুলোর মানে কি তুমি বুঝতে পেরেছো? দিনের বেলা রাতের অন্ধকার নামিয়ে আনতে হবে। হ্যাঁ, তা তো হবেই। কি করে হবে? খুব সোজা ব্যাপার মহারাজ। প্যান্ডেলওয়ালাকে ডেকে নবাবের সমস্ত প্রাসাদের ওপর প্যান্ডেল বেঁধে দেব, ব্যাস। তাহলেই আলো ঢুকতে না পেরে দিনের বেলাতেই রাতের অন্ধকার। হ্যাঁ, কি মহারাজ, কেমন পাকাপোক্ত বুদ্ধি দিলাম বলুন? ঘিঁচু বুদ্ধি দিলে, কচু বুদ্ধি দিলে। কেন মহারাজ, খারাপ কিসের? বলি, নবাবের প্রাসাদের আয়তন আর উচ্চতা ভেবে দেখেছো? বিশাল ওই প্রাসাদকে প্যান্ডেল দিয়ে ঢাকতে গেলে ভিটে মাটি না চাঁটি হয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই না? তা বলো শুনি। জঙ্গল থেকে ওই বড় বড় বট ও অশ্বত্থ ইত্যাদি গাছ নিয়ে গিয়ে ওই নবাবের প্রাসাদের চারপাশে বসিয়ে দেবো, ব্যাস। আলো ঢুকতে না পেরে দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে আসবে প্রাসাদে। তোমার মুন্ডু আসবে। কেন মহারাজ? গাছ দিয়ে প্রাসাদের ধারগুলো না হয় ঢাকলে, কিন্তু প্রাসাদের মাথাটা ঢাকবে কি করে? তা মাথা দিয়ে আলো ঢুকবে না? হ্যাঁ, ওই মাথার কথা তো খেয়াল ছিল না। ঠিকই তো। বিপদের সময় তো কোনো কিছুরই খেয়াল থাকে না তোমাদের।
অপদার্থের দল সব। যাও যাও, সকলে বাড়ি যাও তো, আজকের মতো রাজসভা বন্ধ। ও হ্যাঁ, যতদিন না নবাবের এই ঝামেলার ফয়সালা হচ্ছে ততদিন কিন্তু কারো মাইনে আর বাড়ছে না। যা হয়ে গেল। নে পুটি, দেখে দেখে শিখে নে। ঝোলের আলু হবে লম্বা আর ডালনার আলু হবে ডুমোডুম। মা, এ কি করছো? তুমি আবার আনাজ কাটতে বসেছো কেন? তাতে কি হয়েছে গিন্নি, বাড়িতে বেকার বসে আছি। নাও নাও নাও, এই ওঠো ওঠো, আমি যখন এসে গেছি তখন আমায় দাও। তাহলে কিছু খেতে দাও, আলু কাটতে কাটতে বুঝলে বড্ড খিদে পেয়ে গেছে। ও আবার খিদে? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। কি বলছেন কি? নবাবের এ কিরকম অদ্ভুত বায়না? বায়না নয়, বায়না নয়, এ হলো নবাবের শয়তানি। যেন তেন প্রকারে আমাকে বিপদে ফেলা। এখন কি করবেন? সেটাই তো চিন্তা। একবার গোপালকে ডেকে পাঠালে হয় না? গোপাল? না 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 রানী, তা হয় না, তা হয় না। আমি 3 মাস ওর মুখ দেখবো না বলে দিয়েছি। কিন্তু গোপাল ছাড়া এই বিপদে আর বাঁচাবে কে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। জানি না কিভাবে এই বিপদ থেকে পরিত্রাণ পাবো। কেন যে গোপালের মুখ দেখবো না বলে ফোন করে বসলাম। আরে রকি, খবর কি? তোমাকে একবার রাজবাড়ি যেতে হবে। ও, মহারাজ ডেকেছেন বুঝি? মহারাজ নয়, রানীমা বললেন খুব দরকার। হঠাৎ করে রানীমা ডেকে পাঠালেন কেন? ঠিক আছে, তুমি যাও, আমি মুড়িটা খেয়েই আসছি। কে? हम माजी। সে না হয় বুঝলাম, কিন্তু না বলে হুট করে আমার ঘরে কেন? अब तो हमको आने बोला, তাই हम চলে এলাম। হিন্দি বলার মধ্যে যথেষ্ট গন্ডগোল আছে। আচ্ছা পরিষ্কার করে বলো তো তুমি কে, না হলে আমি কিন্তু রক্ষী রাখবো। আরে গোপাল। আগে কিন্তু এভাবে বোরখায় মুখ ঢেকে কেন? কি করব বলুন, মহারাজ আমার মুখ দেখবেন না বলে দিয়েছেন, তাই তো বোরখায় মুখ ঢেকে এসেছি। মুখোমুখি হলে যদি আবার তাড়িয়ে দেন। কিচ্ছু দেবেন না। শোনো গোপাল, বড় বিপদে পড়ে তোমায় ডেকেছি গোপাল। দিনের বেলা রাতের অন্ধকার, বাবা এবার তো বড় চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, চিন্তায় চিন্তায় তোমাদের মহারাজের খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা গোপাল, তুমিই বলো, এবারে আশাতিরিক্ত ফসল ফলেছে বলে কত সুখে আছে এ রাজ্যের মানুষ, কত আনন্দে ছিলেন তোমাদের মহারাজ, তা থেকে যে কি রাহুগ্রাস লাগলো। কি বললেন? রাহুগ্রাস? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। রাজ্যতীষী বাড়ি আছেন নাকি? আরে আরে গোপাল যে, এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলো। আচ্ছা, কাছাকাছি কবে সূর্যগ্রহণ লাগছে সেটা বলতে পারেন? দাঁড়াও দাঁড়াও, একটু বসো, আমি একটু পঞ্জিকাটা নিয়ে আসি। হ্যাঁ, আরে সামনেই তো। কবে? এই তো এই মাসের 22 তারিখ অমাবস্যা। ওই দিন সকাল 10:15 গতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ঠিক আছে, আমি চললাম। কি ব্যাপার, ঝড়ের মতো এলো আবার তুফানের মতো চলে গেল, আশ্চর্য। গোপাল, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো গোপাল। রানীমা, রানীমা পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ,
শুনছেন মহারাজ, গোপাল উপায় পেয়ে গেছে। কি উপায় পেয়েছো শুনি গোপাল? এখন কিছু বলবো না, ভেলকি যা দেখাবো তা একেবারে নবাবের প্রাসাদে গিয়ে। আপনি শুধু নবাবকে জানিয়ে দিন এই মাসের 22 তারিখ আমরা মুর্শিদাবাদ যাচ্ছি। কি কৃষ্ণচন্দ্র, দিনের বেলা রাতের অন্ধকার দেখাতে এসেছো? তা সাজ সরঞ্জাম কোথায়? আছে হুজুর, সব ব্যবস্থা আছে, সময় এলেই দেখতে পাবেন। দেখতে পেলেই ভালো, আর তা না হলে কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগরে ফিরে যেতে পারবে না, সোজা গিয়ে ঢুকবে আমার কারাগারে। পুরো 5 সপ্তাহের জন্যে। জানি না গোপাল যে কি করবে। আরে ঘরের ভেতরে সব অন্ধকার হতে শুরু করে দিল যে। হ্যাঁ তাই তো। আর একটু অপেক্ষা করুন হুজুর, দেখবেন আপনার বাসনা মতো দিনের বেলাতেও রাতের আধার নেমে আসবে আপনার প্রাসাদে। কি এই সারা ঘর তো অন্ধকার হয়ে গেল গোপাল, এটা তুমি কি করে করলে? আমি কিছুই করিনি, যা করেছে রাহু, কারণ বাইরে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? কই দেখি। উজির, আজ যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তুমি এটা জানতে না? মানে সূর্যগ্রহণের ব্যাপারটা তো ঠিক মাথায় ছিল না। কি জাহাপনা, আপনার বাসনা পূর্ণ করে দিলাম তো। না, তুমি কি করে পূর্ণ করলে? সূর্যগ্রহণ তো একটা স্বাভাবিক ব্যাপার। মানছি আপনার কথা, কিন্তু আপনার অস্বাভাবিক বাসনাকে চরিতার্থ করতে প্রকৃতির স্বাভাবিক ব্যাপারটাই যথেষ্ট নয় কি? তার উপর স্বল্প ব্যয়ে, শুধু না একেবারে বিনামূল্যে। তোমাদের বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু গোপাল তুমি তো দেখছি আমাকে পুরোপুরি বেকুব বানিয়ে দিলে। মুজির, আজ্ঞা করুন জাহাপনা। দুটো কাজ করতে হবে তোমায়। প্রথমত কৃষ্ণচন্দ্রের জন্য ইনাম নিয়ে এসো, 5000 মোহর আর 500 বিঘা জমির দলিল। আর দ্বিতীয় কাজ? এরপর দূর হয়ে যাবে আমার চোখের সামনে থেকে। বারবার তোমার বুদ্ধিতে চলে গোপালের কাছে আমি পদে পদে হেরেছি। কি দাঁড়িয়ে আছো কেন? যাও। কৃষ্ণচন্দ্র, গোপালকে আমায় দিয়ে দাও। ওর মতন বিচক্ষণ বুদ্ধিমান যদি আমি পেতাম। সেটা কি করে সম্ভব জামাপনা? গোপাল যে আমার প্রাণ চলে গেলে আমি বাঁচবো কি করে? ওর মাইনে বাড়বে না বলেছিলাম, এখন তো দেখছি মাইনেটা দ্বিগুণ করে দিতে হবে। যাক, কথাটা শুনো, কান জুড়লো। শুধু মন্ত্রী মশাই যদি শুনতে পেত। বেড়ে বলেছ গোপাল। তা সভাসদগণ, পুজো তো এসে গেল। হ্যাঁ মহারাজ, চারিদিক এখন শুধু শিউলি ফুলের গন্ধে ম করছে। মহারাজ, আমি একটা কবিতা লিখেছি। তাহলে আর দেরি করছো কেন? শোনাও। আর মাত্র কয়েকটা দিন চলে এসেছে পূজা, স্বর্গ থেকে মর্তধামে আসবেন দশভুজা। নতুন জামা জুতো পরে খাবো দাবো ঘুরবো, কাজকর্ম শিখে তুলে ডানা ছাড়াই উড়বো। দারুণ মনের কথা বলেছো তুমি সভা কবি। তোমার কবিতা আমার প্রাণ ছুঁয়ে নিয়েছে। মহারাজ, পুজোর সময় আমরা তো সবাই পুজোর ভাতা পেয়েছি, কিন্তু আমাদের রাজ্যের অনেক গরিব প্রজা রয়েছে যারা পুজোতে কিছুই কিনতে পারেনি। তাই আমি বলছিলাম কি, এবারে যদি সকল গরিব প্রজাদের কিছু অর্থ দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। বাহ মন্ত্রী, বাহ। তোমার এই প্রস্তাব আমার মন একেবারে জয় করে নিল। বাবা, এ তো দেখছি ভূতের মুখের আমনাম। থামো গোপাল, মন্ত্রী যে এইরকম নিজের স্বভাব পরিবর্তন করতে পেরেছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। মহারাজ, আমার কিন্তু একটা খটকা লাগছে। রাতারাতি এরকম স্বভাবের পরিবর্তন কি করে সম্ভব? বেশি কথা বলো না গোপাল, তোমার মতো সারাদিন খাই দাই ঘুড়ি বাজাই স্বভাব আমার নয়। আমি যথেষ্ট প্রজাদরদি মন্ত্রী। সে আপনার ভুঁড়ি না থাকলে বাজাবেন কি করে? কষ্ট করে বানাতে হয়েছে। টং টং
টং। দেখো, তোমরা নিজেদের মধ্যে সব ঝগড়াঝাটি বন্ধ করো, আর আমাদের মতে মন্ত্রী যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। বলুন মহারাজ, আমি কি করতে পারি? হ্যাঁ মহারাজ, বলুন বলুন, কি করব বলুন। মহারাজ, আমি এই পুণ্য কাজ নিজে হাতে করতে চাই। জীবনে অনেক ভুল করেছি, আজ সেই ভুলের মাসুল দিতে চাই। আপনি আমাকে দায়িত্ব দিন আর নগদ অর্থ দিন। আমি প্রজাদের মধ্যে বিলিয়ে স্বাক্ষর করিয়ে তার প্রমাণপত্র জমা দেবো। বাহ বাহ বাহ, সব দায়িত্ব যখন তুমি নিজে কাঁধে তুলে নিতে চাও তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমি পুরো দায়িত্ব তোমার কাঁধে দিয়েই নিশ্চিন্ত থাকতে চাই। মহারাজ, বুঝে শুনে পা ফেলুন। একটা কথা মনে রাখবেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এর আগে আপনি অনেকবার ন্যাড়া মাথা নিয়ে বেলতলা গিয়ে টাক ফাটিয়েছেন, মানে মন্ত্রী মশাইকে বিশ্বাস করে ঠকেছেন। আর কি আপনি টাক ফাটাবেন বলুন? দেখো গোপাল, তুমি আমাকে বেল গাছ বলছো, তা আমি মেনে নিচ্ছি। দুর্গা পুজোটা বেলতলাতেই শুরু হয়, খুব পবিত্র গাছ। কিন্তু তা বলে মহারাজ ন্যাড়া? দেখুন মহারাজ, আপনার সামনে বসে আপনাকে অপমান করছে। গোপাল, এটা কিন্তু তুমি অত্যধিক বাড়াবাড়ি করছো। মন্ত্রী যখন বলছে শুধরে গেছে, তখন তাকে একটা সুযোগ তো দেওয়া উচিত। আর তারপরও ক্ষমার থেকে বড় ধর্ম আর কিছুই কিন্তু নেই। সে মহারাজ আপনি যা ভালো বোঝেন করুন, কিন্তু আমার একটু খটকা লাগলো তাই বললাম। হ্যাঁ, তুমি নিজের মতো থাকো আর মন্ত্রীকে মন্ত্রীর কাজ করতে দাও। আর মন্ত্রী শোনো, তুমি তোমার জনসেবার কাজ শুরু করে দাও। আমি পুজোর আগে সকল প্রজার হাসি মুখ দেখতে চাই। এই রাজসভা শেষ হলে আমার সাথে কোষাগারে আসবে, তোমাকে অর্থ আমি বুঝিয়ে দেব। যথাজ্ঞা মহারাজ। এই অর্থ দিয়ে কি যে অনর্থ করবে কে জানে। যাকে মন্ত্রী মশাই তো আর আমার আপন কেউ না, পরের ছেলে পরমানন্দ। যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। আমি আর কোনো ব্যাপারে নাকি গলাবো না। আচ্ছা গোপাল, তুমি এত রাগ করছো কেন? সবাইকেই তো কিছু না কিছু দায়িত্ব দিতে হবে নাকি? তুমি এক কাজ করো, তুমি পটোকে বলো আজ থেকেই রাজবাড়ির মাঠে যেন ঠাকুরের প্রতিমা বানানোর কাজ শুরু করে দেয়। আর যতদিন না কাজ শেষ হবে তুমি দাঁড়িয়ে থেকে দেখবে। আচ্ছা মহারাজ। বেটাদের সেই কখন আসতে বলেছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে শিকড় গজিয়ে গেল, কিন্তু বেটাদের এখনো কোনো পাত্তাই নেই। তোদের এত আসতে দেরি হলো কেন? হ্যাঁ, আর বলবেন না। ওসব বাজে কথা বাদ দে, এখন আমার কাজের কথা শোন। বলুন বলুন। সামনে তো দুর্গাপুজো। হ্যাঁ, সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা দেবেন নাকি? ওই নতুন জামা, জুতো, কাপড় এসব কিনবো। সব পাবি, কিন্তু তার আগে রাজ্যবাসীদের টাকা বিলিয়ে দিতে হবে, মহারাজের আদেশ। আপনি ওই রাজ্যবাসীদের অর্থ বিলিয়ে দেবেন? চুপ, যেটা বলছি শোন আর কাজটা মন দিয়ে কর। আমি টাকা দিচ্ছি না, মহারাজ দিয়েছেন। আমার দায়িত্ব বিলিয়ে দেওয়ার, আর সেই সুযোগে কিছু বুঝতেই পারছিস। হ্যাঁ, আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন। শোন, তোরা সকল গরিব দুঃখী প্রজাবাসীদের জন্য দুটো তালিকা বানা। দুটো তালিকা কেন? হ্যাঁ, দুটোই তালিকা হবে, কারণ একটা তালিকাতে শুধু তাদের নাম থাকবে যারা একেবারেই গরিব, কিছুই নেই। আর একটা তালিকাতে তাদের নাম থাকবে যাদের অন্তত জমি, বাড়ি, ধানের গোলা, পুকুর, গরু, বলদ কিছু না কিছু আছে, কিন্তু গরিব। এটা দিয়ে কি হবে মন্ত্রীমশাই? কি হবে সেটা তুই পরে জানতে পারবি। এখন তোদের দুজনকে যেটা করতে বললাম সেটা কর। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তাহলে যাদের কিছু আছে বেছে বেছে তাদের নামের তালিকা বানাচ্ছি। আর আমি যাদের কিছুই নেই তাদের নামের একটা তালিকা বানাই। হ্যাঁ, এই তো কি সুন্দর বুঝে গেছিস আমার গোলুমলু বটা ঘটা। আরেকটা প্রশ্ন আছে মন্ত্রী মশাই। আবার কি প্রশ্ন? বলছিলাম কি, এই তালিকার মধ্যে আমাদের দুজনের নামও কি ঢুকিয়ে দেব নাকি? মানে আমরাও তো গরিব প্রজা। না 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 না, একদম না। তোদের আমি আলাদাভাবে বকশিস দিয়ে পুষিয়ে দেব, তোরা চিন্তা করিস না। এখন যা, তোরা কাজে লেগে পড়। যা 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 যা।
ও কুমোর ভাইয়া, বাড়ি আছো? কই গো, দেখা দাও। কে কে? ও গোপাল দাদা, বলো বলো। তা পুজো তো চলে এলো, প্রত্যেকবারের মতো এবারেও তো তোমাকে রাজবাড়ির মা দুর্গার প্রতিমা বানাতে হবে, মনে আছে তো? হ্যাঁ, তা মনে আছে বই কি। তাহলে আর দেরি কেন, কালকে সকাল থেকে রাজবাড়ির মায়ের মূর্তি বানানো শুরু করে দাও। আমি থাকবো, তোমার যা যা প্রয়োজন পড়বে আমাকে বলো, আমি সাহায্য করব। আচ্ছা গোপাল দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো, আমি ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাব। বাপরে বাপ, কি গরম! শরৎকাল না গ্রীষ্মকাল বোঝা মুশকিল, চা দিয়ে একেবারে ফেটে যাচ্ছে। কি গোপাল দাদা, রাজবাড়ির পুজোর কি খবর গো? আর তোমার ওই বাড়ির পুজোর কেনাকাটা করা হলো? হ্যাঁ তা হয়েছে, রাজবাড়ির পুজো তো হবে, এবারও জাঁক জমক করেই হবে। তা তোমার পুজোর কেনাকাটা কত দূর? আর আমার কেনাকাটা দেখো না, পুজো চলে এলো কিন্তু দোকানে তেমন ওই বেচাকেনাও নেই। এদিকে ওই কদিন আগে ধার দেনা করে ছোট মেয়েটার বিয়ে দিয়েছিলাম, পাওনাদাররা তো ওই রোজ এসে তাগাদা দিয়ে যায়। আমি যা কষ্টে আছি গোপাল দাদা, তোমায় কি বলবো। মনে হচ্ছে একমাত্র ওই পুকুরটাও বেচে দিতে হবে। আর তোমার কোনো চিন্তা নেই, মহারাজ পুজোতে সব গরিব প্রজাদের জন্য অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছেন। আমাদের মন্ত্রী মশাই সবাইকে দায়িত্ব নিয়ে অর্থ দান করবেন, তোমার ধারও শোধ হয়ে যাবে আর পুকুরও বেচতে হবে না। তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা, খুবই ভালো হয়। জয় মহারাজের জয়। কিরে ন্যাপলায় গুলটে, বিশ্বকর্মা পুজো চলে গিয়ে দুর্গা পুজো চলে এলো, এখনো ঘুরে ওড়াচ্ছিস? কি আর করবো বলো গোপাল দাদু, আমাদের কুঞ্চিত বঞ্চিত জীবনে আনন্দ মানে তো এইটুকুই, ঘুড়ি ওড়ানো। না হয়েছে পুজোর জামা কাপড়, না অন্য কিছু। এবারে বাবার জমিতে চাষ আবাদও তেমন ভালো হয়নি গো দাদু। বুঝতে পারছি, কিন্তু তোদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না রে। মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন, তোদের বাবাও পাবে। তারপরে সেই দিয়ে পুজোতে নতুন জামা কাপড় পরবি, হই হুল্লোড় করবি, রাজবাড়ির পুজোতে ভোগের প্রসাদ খাবি। কি মজা, কি মজা! এতক্ষণে তো ব্যাটাদের তালিকা নিয়ে চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। এই তো জোড়ামানিক চলে এসেছে। আমরা কখনো কথার খেলাপ করি না, আমাদেরকে কোনো কাজ দিলে আমরা আমাদের শরীর ফেলে দেব, কিন্তু কথা ফেলবো না। তা কি কি তালিকা বানিয়ে এনেছিস দেখা? এই দেখুন আমার হাতে তাদের নামের তালিকা, যাদের জমি জামা পুকুর গরু কিছু আছে। এই যেমন ধরুন প্রথমেই পুটির বাবা, খুব গরিব, ধার দেনা করে এবারে বীজ ধান বপন করেছিল, কিন্তু চাষ আবাদ তেমন হয়নি, তাই মহাজনের ধার শোধ করার জন্য জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে দেখছি তো ভোলা ময়রার নাম। হ্যাঁ, ভোলার দোকান তেমন চলছে না, তাছাড়া কদিন আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছে ধার করে, ধার শোধ হয়নি, কিন্তু একটা পুকুর আছে। চমৎকার, তার মানে তোর তালিকায় সব এরকমই নামের হিসেব। একদম পুরো গবেষণা করে তালিকা বানিয়েছি, বাড়ি বাড়ি ঘুরেছি, লোকজনকে জিজ্ঞাসা করেছি। আর ঘটা তোর তালিকা দেখি। আমার তালিকায় শুধু ওই হতদরিদ্র লোকেদের নাম, তিন কুলে কেউ নেই, টাকা কড়িও নেই, দিন আনে আর দিন খায়। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, এদের নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। আচ্ছা এক কাজ কর, কালকে সকালে আমার বাড়ি থেকে কিছুটা দূরে যে বটগাছ আছে সেখানে এই তালিকা অনুযায়ী সব গরিব প্রজাদের আসতে বল, আর যাদের জমি জমা সম্পত্তি কিছু আছে তাদেরকে ওই সম্পত্তি দলিলপত্র নিয়ে আসতে বলবি, আর যাদের কিছুই নেই তাদের খালি হাতে, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, সকালে আমি ঘোষককে দিয়ে ঘোষণা করাবো, ঘোষণা শুনেই যেন সবাই চলে আসে, যে আসবে না সে কিছুই পাবে না। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই।
যাই, আমিও কাজ গুছোতে শুরু করি। মহারাজের দেওয়া অর্থগুলো তালিকা অনুযায়ী সাজিয়ে ফেলি। এই 57, 58, 59, 60। এই তখন থেকে মোহরের হিসেব করছো? মহারাজ এত টাকা পয়সা তো দিলেন, কিন্তু আমার শাড়ি গয়না কখন হবে? হবে গিন্নি, হবে, সব হবে। তোমাকে রত্ন দিয়ে ভরিয়ে দেব, তুমি যত্ন করে পড়বে। এই মৌকায় ফোকটসে যা কামিয়ে নিলাম না, এখন আগামী 10 বছর পুজোতে তোমাকে শাড়ি গয়না কিনে দেওয়ার জন্যে কোনো চিন্তাই করতে হবে না। বেশ বেশ, তোমার এই সুবুদ্ধি, এর মানে কুট বুদ্ধি মাথায় এসেছে, এটা দেখেও ভালো লাগছে। শোনো শোনো শোনো, রাজ্যের সকল গরিব প্রজাদের এক্ষুনি বটতলায় আসার জন্যে অনুরোধ করা হচ্ছে। মন্ত্রী মশাই প্রত্যেক গরিব প্রজাদের অর্থদান করবেন। শোনো শোনো শোনো। প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে ভোলা ময়রাকে। ভোলা, তুমি মন্ত্রী মশাইয়ের সামনে চলে এসো। তা ভোলা, শুনলাম তোমার অনেক কষ্ট দুঃখ ধার দেনা, তাই আমি তোমাকে অর্থ দান করব। আমি তো শুনলাম মহারাজ দান করছেন। মহারাজকে তো আমি রাজি করালাম, সব দায়িত্বই আমার। তুমি শুধু তোমার ওই পুকুরের দলিলটা দাও, এখানে টিপ স্বাক্ষর করো আর মোহরের থলে নিয়ে যাও। একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি আর করা যাবে, একটা ধার তো মিটবে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এরপরে আসবে পুটির বাবা। তোমার 3 বিঘা জমির দলিলটা দাও। হ্যাঁ, এখানে স্বাক্ষর করো। আর এই নাও তোমার উপহার স্বরূপ অর্থ। খুব উপকার হলো মন্ত্রী মশাই, এবার আমার মহাজনের কাছে ধারটা মিটবে। এরপর ডেকে নেওয়া হচ্ছে রামুকে। কি রামু, তুমি তো ভিক্ষা করে দিন কাটাও। হ্যাঁ মন্ত্রী মশাই। তোমাদের জন্যে আমার মন বড্ড কাঁদে গো। এই নাও তোমার পুজোর জন্যে অর্থ, এই দিয়ে জামা কাপড় কিনো, পুজোতে আনন্দ করো। ধন্যবাদ মন্ত্রী মশাই। তা কতদিনে তোমার ঠাকুর বানানো হয়ে যাবে? হ্যাঁ, এই তো গোপাল দাদা, চোখ আঁকা হয়ে গেছে, আর টুকটাক একটু সাজানোর কাজ বাকি। মহালয়ার আগেই ঠাকুর বানানো হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালো কথা। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। বেশ বেলা হলো, যাই আমি একটু খেয়ে আসি। হ্যাঁ গোপাল দাদা, যাও, আমিও একটু পরে খেতে যাব। কিরে পুটি, পুজোর জামা কাপড় হলো? আর কিভাবে হবে বলো দাদু, মন্ত্রী মশাই তো টাকা দিল, কিন্তু বাবার কাছ থেকে চাষের জমিটা নিয়ে নিল। বাবা ওই টাকা দিয়ে মহাজনের ধার মেটালো। ও, এই ব্যাপার। আমি জানতাম মন্ত্রী মশাই কিছু না কিছু দুষ্কর্ম করবেনই, অর্থ নিয়ে অনর্থ করে ছাড়ছেন না। খেতে যাওয়ার আগে আমাকে একবার ভোলার সাথেও কথা বলতে হবে। কি গো ভোলা, কি খবর? টাকা পয়সা পেয়েছো তো?
হ্যাঁ তা পেয়েছি, সেই টাকা দিয়ে ধারটা মেটালাম, কিন্তু তার সাথে আমার পুকুরটাও গেল। হ্যাঁ সে কি গো বলা? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রীমশাই তো বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এমনিতেও ওই পানা পুকুর বেচতে গেলে অনেক ঘুরতে হতো। যাই হোক, ধারটা তো মিটলো, পুজোর জামা কাপড় নাই বা জুটলো। কি কথা, মহারাজ তো সব প্রজাদের হাসি মুখ দেখার জন্য কোষাগার ফাঁকা করে অর্থ বিলিয়ে দিলেন, আর তোমরা পুজোর সময় ছলছল চোখে ঠাকুর দেখবে? না, আমাকে এক্ষুনি খবরটা মহারাজকে জানাতে হবে। খাওয়া দাওয়া পরে হবে। কি গোপাল, তুমি এখন পটোর ঠাকুর বানানো শেষ? হ্যাঁ মহারাজ, সে কাজ মোটামুটি শেষ। মহালয়ের মধ্যে সব সাজানো হয়ে যাবে। আমি আপনাকে অন্য ব্যাপারে কথা বলতে আসলাম। আচ্ছা, তো কি ব্যাপার বলো? বলছিলাম কি মহারাজ, মন্ত্রীমশাই তো সবাইকে টাকা পয়সা অর্থ বিলিয়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা দিয়ে সবাই জামা কাপড় কিনেছে কিনা, সবাই হাসি খুশি আছে কিনা, সেটা তো জানা দরকার মহারাজ। হ্যাঁ তা তো একদম ঠিক কথা। তাই মহারাজ আপনি এক কাজ করুন, মহালয়ের দিন রাজ্যের সকল গরিব প্রজাদের বলুন রাজবাড়ির প্রাঙ্গণে যেখানে ঠাকুর বানানো হয়েছে সেখানে যেন এসে হাজির হয়। এটা খুব ভালো প্রস্তাব দিয়েছো। আমি কালকেই ঘোষককে দিয়ে বলা করাবো। এবার মন্ত্রী মশাই বুঝবে ঠেলা। মহারাজ, খামোকা আবার সবাইকে ডাকার কি দরকার? আমি তো সবাইকেই অর্থ দিয়েছি, ওরা পোশাক কিনলো কি না কিনলো আমাদের জেনে কি লাভ? না না না, আমি চাই সকল প্রজা হাসি মুখে পুজো দেখুক। তাই তারা অর্থ পেয়ে সত্যি কতটা খুশি আছে সেটা তো জানা দরকার। এই মরেছি, যদি আমার এই বাগিয়ে নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, কিছু ভুজুম ভাজুম দিয়ে মহারাজকে গলাতে হবে। ওই তো মহারাজ, সবাই এসে গেছে। এই তো পুঁটির বাবা, এই পুজোয় নতুন জামা পরনি কেন? কি করে পরবো হুজুর? যে কটা টাকা পয়সা পেলাম সব দিয়ে মহাজনের ধার মেটালাম, আর সাথে আমার জমিটাও চলে গেল। আমার পুকুরটাও তো নেই মহারাজ, কিভাবে কিনবো? মহারাজ মন্ত্রীমশাই আমাদের টাকা দিয়েছেন, কিন্তু তার বদলে আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছেন। কি মন্ত্রী, এরা সবাই তোমার নামে কি সব বলছে? মহারাজ, এরা মিথ্যে কথা বলছে। আমি সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছি, সবাই যথেষ্ট টাকা পেয়েছে কিনা। এই দেখুন মহারাজ, সবাইকে নিঃস্বার্থে দান করেছি। মহারাজ, গ্রামের অনেক প্রজারাই নিরক্ষর, ওরা দেখুন কেউ নিজের নামই স্বাক্ষর করতে পারে না, তাই কাগজে কি লেখা আছে না বোঝাই স্বাভাবিক। এই মরেছে, গোপালের তো দেখছি সব কিছুতেই যুক্তি তৈরি করা আছে। এ কি মুখ ফসকে আমি কি বলে ফেললাম? হ্যাঁ, ছি মন্ত্রী, আমি এই জন্য তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। মহারাজ, আমি ভিখারি বলে আমার কাছে কিছু নেই, তাই আমাকে মন্ত্রীমশাই কম অর্থ দিয়েছে। হ্যাঁ, এটা আমি ভোলার কাছ থেকে জানতে পেরেছি। আমি পেয়েছি 10 মোহর, আর ভোলা পুকুর দিয়েছে বলে 50 মোহর। হ্যাঁ সেনাপতি, তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কেড়ে নাও, আর মন্ত্রীর সব রাজকীয় পোশাকও কেড়ে নাও, আর সব অর্থ আমাদের প্রজাদের বিলিয়ে দাও। জয় 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 মহারাজের জয়। মহারাজ, এটা করবেন না, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান বলছি, দাঁড়ান। সত্যি গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে, নইলে সব অর্থ দিয়ে মন্ত্রী অনর্থ করে ফেলতো। এই সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমার জয়ধ্বনি না দিয়ে মা দুর্গার জয়ধ্বনি দিন। জয় মা দুর্গা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে যাবো রে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।